ভাবনাটা বদলাই। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছি আমরাও। কিন্তু আমাদের ভাবনাগুলো, আমাদের দৃষ্টিভঙ্গি, প্রতিটি মানুষের অধিকার আর সম্মান আমরা ঠিকঠাক রক্ষা করতে পারছি তো? অপরের অনুভূতিকে আমরা সম্মান দেখাতে পারছি তো? সাম্প্রতিককালে আমাদের দেশের টেলিভিশনে একটি নাটকে প্রতিবন্ধী সন্তান নিয়ে যা বলা হয়েছে সেটাও আমাদের আলোচনায় আজকে আসবে নিশ্চয়ই। নাটকটি নিয়ে যারা প্রতিবাদ করেছেন তাদেরকে কি জঘন্য ভাষায় অসংখ্য মানুষ তিরস্কার করেছে সেটাও আমরা পড়েছি। আজকের আলোচনা নাটকটি হয়তো প্রসঙ্গক্রমে আসবে, তবে আমরা আরো বৃহত্তর ভাবনার বদল নিয়ে কথা বলতে চাই। ভাবনাটা বদলাই। নাটকটি দেখে এবং মন্তব্যগুলো পড়ে মনে হয়েছে নিজেদেরকে আমরা সক্ষম ভাবি, কিন্তু যারা বিশেষভাবে সক্ষম, ভিন্নভাবে সক্ষম, তাদের প্রতি আমাদের ভাবনাটা আমরা কতটুকু বদলাতে পেরেছি। প্রিয় দর্শক, এসব প্রশ্নের উত্তর খুঁজব সমাজের কিছু বিশিষ্ট মানুষকে আর আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি সৈয়দ আপন আহসান। আজকে আমাদের এই আয়োজনে যারা আলোচনায় অংশ নেবেন তাদের ভিতরে আমাদের সঙ্গে রয়েছেন রামেন্দু মজুমদার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সাম্মানিক সভাপতি। আমাদের সঙ্গে রয়েছেন নকিব খান, বিশিষ্ট সুরকার, সঙ্গীত শিল্পী এবং কর্পোরেট ব্যক্তিত্ব। আমাদের সঙ্গে আছেন ফাহমিদা নবী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, ডাক্তার আব্দুর নূর তুষার, যিনি গণমাধ্যম কর্মী, সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসক। এবং আমাদের সঙ্গে রয়েছেন সানজিদা রহমান ড্যানি, যিনি পিএফডি এর প্রতিষ্ঠাতা পরিচালক চেয়ারম্যান, এবং সঙ্গে আছেন ত্রোপা মজুমদার, নাট্যশিল্পী, অভিনেত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক এবং সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ অ্যাক্টিভিস্ট। তিনি দীর্ঘদিন যাবৎ সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ নিয়ে কাজ করছেন। আমরা এদের সঙ্গে আজকে কথা বলবো, ওনারা আলোচনায় অংশ নেবেন। তাহলে চলুন শুরু করি আজকের যে আয়োজন, ভাবনাটা বদলাই, আমাদের অতিথিদের নিয়ে। আমি প্রথমেই অতিথিদের নিয়ে আসি আমাদের সঙ্গে, তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে। রামেন্দু মজুমদার, গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং। আমাদের সঙ্গে তুষার, ড্যানি, নকিব ভাই এবং ত্রোপা এই মুহূর্তে আছেন। আমাদের সঙ্গে আরো যিনি যোগ দিবেন তিনি ফাহমিদা নবী। নিশ্চয়ই তিনি আমাদের সঙ্গে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন। তবে সাধারণত যেটা হয় যে আজকের দিনে এই ইন্টারনেটের কানেক্টিভিটির অনেক সময় সমস্যা হয়, এবং এইরকম সমস্যা যদি আমরা পড়ি, দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এবং আপনাদেরকে একটি বিশেষ অনুরোধ করি, এই মুহূর্তে যারা আছেন তাদের সবাইকে, এবং আমার সঙ্গে যারা স্ক্রিনে আছেন, অর্থাৎ আজকে যারা আলোচনা অংশ নিয়েছেন তাদেরকেও, যে আপনারা যারা ফেসবুকে এই আয়োজনটি দেখছেন, অনুগ্রহ করে আমাদের ফেসবুক পেজটি লাইক দিবেন এবং এই লিঙ্কটি আপনার ওয়ালে শেয়ার করবেন। আর যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউবের লিঙ্কটি আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, যেন আরো অনেক মানুষ আমাদের এই আয়োজনটি দেখতে পায়। ভাবনাটা বদলাই। এই ভাবনা, কোন ভাবনা আমরা বদলাবো এবং কোন ভাবনা বৃহত্তর জনগোষ্ঠীর জন্য আর একটি সুন্দর সমাজ গড়ে তোলার জন্য সুযোগ করে দেবে, সেগুলো নিয়ে কথা বলবো আমাদের আলোচকদের সঙ্গে। তাহলে প্রথমেই শুরু করি আমরা সানজিদা রহমান ড্যানিকে দিয়ে। ড্যানি, অতিমারি আমাদের জীবনকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। সো আপনার কি মনে হয় যে এই অতিমারির সময়ে এই ভিন্নভাবে সক্ষম মানুষরা কিভাবে এই চ্যালেঞ্জটি মোকাবেলা করছে, এবং তারা এই চ্যালেঞ্জটি যে মোকাবেলা করছে সেই চ্যালেঞ্জে তাদের সঙ্গী হবার জন্য আমরা কি করতে পারি, আমরা কিভাবে তাদেরকে সহায়তা করতে পারি? ড্যানি। দেখুন, আমি একজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের মা। ওদেরকে নিয়ে কাজ করছি প্রায় 27 বছরের উপর, আমার ছেলে জন্ম হওয়ার পর থেকে। প্রতিবন্ধিতা আমাদের সমাজে
যতখানি বিরাজ করে আমার ছেলের মধ্যে অথবা আমার মধ্যে কিন্তু ততখানি না। তার মানে আমার ছেলের যে কন্ডিশনটাই থাকুক না কেন, সে প্রতিবন্ধী হোক অথবা একজন অন্য ধরনের মানুষ হোক, তাকে কিন্তু এই রিমাইন্ডারটা সমাজ দিচ্ছে। প্রতিবন্ধিতা একটা কন্ডিশন হতে পারে, যে কোনো মানুষ যে কোনো একটা কন্ডিশন নিয়ে জন্মগ্রহণ করতে পারে, এটা আমাদের হাতে না। কিন্তু আপনি সমাজের দর্পণ হয়ে, কারণ আমরা মনে করি যে নাটক সিনেমা এটা সমাজের দর্পণ, সমাজের প্রতিফলন। আপনি যদি আমাকে প্রতিনিয়ত শেখান যে আপনি একটা পাপ করেছেন, একটা প্রতিবন্ধিতা সম্পন্ন সন্তানকে জন্ম দিয়ে আপনি পাপ করেছেন, তাহলে আমি পাপী হচ্ছি। আপনি যদি আমার ছেলেকে প্রতিনিয়ত বলেন যে আপনি পাপের ফল, তাহলে সেটা ধারণ করবে। আমি মনে করি না এই দোষটা আমার অথবা আমার ছেলের। আমি মনে করি এই দোষটা যারা বলছে, যারা ধারণ করছে, এই চিন্তা ভাবনা যারা ধারণ করছে তাদের। আজকে একজন লয়ার, উনি প্রতিবন্ধিতা সম্পন্ন ব্যক্তি, উনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, যেখানে বলেছেন যে সমাজে কত ধরনের মানুষ আছে যারা প্রতিনিয়ত দুর্নীতি করে যাচ্ছে, ধর্ষণ করে যাচ্ছে, অন্য মানুষের অধিকার মেরে খাচ্ছে, তাদেরকে আমরা কোনো দোষী করছি না। অথচ যে মানুষগুলি প্রতিনিয়ত নিজের সাথে ফাইট করছে, অন্যদের সাথে ফাইট করছে, নিজের জীবন নিয়ে ফাইট করছে, তাকে কেন আমরা হেয় করব? তাকে কেন আমরা অপমান করব? চিন্তাটা তো ওদের সমস্যা না, এই ধরনের চিন্তা ভাবনা তো ওদের না। কিন্তু যারা পাপ করছে, আপনি সেই পাপের ভাগীদার হচ্ছেন। আপনি নিজে দাঁড়িয়ে বলছেন যে তোমরা পাপ করছো। ওই একজন প্রতিবন্ধী সম্পন্ন কোনো ব্যক্তিকে কাউকে দেখেছেন বলতে যে তুমি খারাপ? ওরা কখনো আপনাদের এসে বলেছে আপনারা খারাপ? সমাজ থেকে বিষয়টা আসছে। সমাজ থেকে প্রতিনিয়ত আঙ্গুল তুলে বলা হচ্ছে যে ওরা প্রতিবন্ধী, ওরা পারে না, অন্যদের থেকে কম, ওরা পাপের ফল। চিন্তা ভাবনা আমাদের বদলাতে হবে, দৃষ্টিভঙ্গি আমাদের বদলাতে হবে। আমি মনে করি যে এটা গত 2011 থেকে আমরা খুব অ্যাক্টিভলি কাজ করছি, স্পেশালি অটিজম নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা আপা যখন থেকে সাউথ এশিয়ান কনফারেন্সটা করেছেন, তখন থেকেই অটিজম বিষয়টা ল্যান্ডলাইটে এসছে। তার আগে থেকে আমার ছেলের বয়স 27 বছর, ততদিন পর্যন্ত আমরা শুধুমাত্র পরিবারের ভেতরে নিজস্ব গণ্ডির ভেতরে ফাইট করে গিয়েছি। 2011 থেকে বিষয়টা লাইমলাইটে আসার পর থেকেই আমরা কিন্তু খুব জোরে সোরে অ্যাটলিস্ট বলতে পারছি যে অটিজম সম্পন্ন মানুষ সমাজে আছে, প্রতিবন্ধিতা কোনো সমস্যা না। এই যে 11 বছর ধরে আমরা প্রতিনিয়ত ফাইট করে সমাজে ওদের একটা জায়গা তৈরি করে নেওয়ার চেষ্টা করছি, সেটা এই নাটকের বার্তার মধ্যে এক মুহূর্তের মধ্যে সেটা পাপের ফল বানিয়ে। আমি ইউটিউবে তাদের যে কমেন্ট গুলি আছে ওগুলি পড়ে আমি অবাক হয়ে যাই যে মানুষ এত নোংরা কিভাবে কথা বলে। এই আমরা চিন্তা ভাবনা তো একদিনে আসেনি। আমরা হয়তো নাটকটির বিষয়ে আবারও কিছু কথা শুনবো ড্যানি। আমি যেই বিষয়টা নিয়ে শুরু করতে চেয়েছি, আমি আরেকটুখানি আরো দুই একজনের কাছ থেকে একটু মন্তব্য শুনি। তুষার, আমাদের দেশে সাধারণভাবে যদি বলি, সংবেদনশীলতার কিছুটা অভাব রয়েছে। আমরা অন্যের অনুভূতির ব্যাপারে কিছুটা উদাসীন। সেটা কি ভুল বলা হবে? সংবেদনশীল আচরণ সম্পর্কে আপনার ব্যাখ্যাটা যদি একটু শুনতে পারি, এবং অসংবেদনশীল আচরণ বন্ধ করার জন্য কি করা যায় বলে মনে করেন তুষার? আমাদের সমাজের সংবেদনশীলতার যে প্রয়োজন, সেই প্রয়োজন অনেক বেশি, কিন্তু সংবেদনশীলতার পরিমাণ অনেক কম। এর একটি বড় কারণ ছিল একটা সময় অশিক্ষা এবং দারিদ্র্য, কিন্তু এখন যেটি হয়েছে সেটি ভিন্ন। এখন আমরা শিক্ষা পাচ্ছি, কিন্তু সেই শিক্ষায় নৈতিকতা এবং মানবিকতার একটা অনুপস্থিতি আছে, যে কারণে আমরা ডিগ্রি পাচ্ছি, আমরা অনেক অর্থ উপার্জন করছি, কিন্তু আমাদের মধ্যে সংবেদনশীলতা বা অন্যের প্রতি সহানুভূতি তৈরি হচ্ছে না। এবং এই যে
এক ধরনের আমি বলবো যে অন্যকে হেয় করার প্রবণতা বা অন্যের প্রতি অবহেলা কিংবা অন্যের প্রতি অপমানজনক আচরণ, এই আচরণটি আরো উস্কে দিয়েছে প্রযুক্তি সম্পর্কে আমাদের কোনো ধারণা। আমরা প্রযুক্তি পেয়েছি, আমরা প্রযুক্তির জন্য প্রস্তুত হবার আগেই, যে কারণে আমরা এই প্রযুক্তি নিয়ে কি করব সেটি বুঝে উঠতে পারছি। এই সব মিলিয়ে আমার মনে হয় যে একটি সংবেদনশীল, অনুভূতিপ্রবণ এবং পারস্পরিক শ্রদ্ধার একটি সমাজ তৈরি করতে গেলে আমাদের অত্যন্ত দ্রুত একটি সামাজিক আন্দোলন তৈরি করতে হবে, যেখানে আমরা আচরণগত পরিবর্তন আনার জন্য চেষ্টা করব মানুষকে। আমরা কিন্তু লেখাপড়া করছি এখন, কিন্তু লেখাপড়া করে আমরা নিজেকে প্রস্তুত করছি শুধুমাত্র কর্মজীবনের জন্য, জীবনের জন্য না। লাইফ স্কিল আর পড়াশোনা কিন্তু দুটো আলাদা জিনিস। আমি এখন খুব ভালো প্রকৌশলী হতে পারি, খুব ভালো চিকিৎসক হতে পারি, কিন্তু আমার আচরণ যদি মানবিক না হয়, আমি রোগীকে সুস্থ করব কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় রোগীকে মানসিকভাবে আঘাত করব। আমি খুব ভালো প্রকৌশলী হব, দারুণ ব্রিজ বানাবো, কিন্তু আমি প্রতিদিন আমার অবস্থান এবং ঊর্ধ্বতনদের সঙ্গে ভালো আচরণ করবো না, কিংবা আমার চারপাশের মানুষদের সঙ্গে খারাপ আচরণ করবো। তাই আমি মনে করি শুধুমাত্র পড়াশোনাকে এই যে চাকরি পাওয়ার স্কিল কিংবা ভোকেশনাল স্কিল কিংবা আয় করার একটি অংশ হিসেবে না দেখে আমার মনে হয় যে আমাদের চেষ্টা করা উচিত জীবনের জন্য প্রয়োজনীয় যে বিষয়টি সেইগুলিকে শিক্ষায় অন্তর্ভুক্ত করা, অথবা আলাদাভাবে সামাজিক আন্দোলন তৈরি করা, যাতে করে আমাদের মধ্যে লাইফ স্কিলস তৈরি হয়। জীবনকে সুন্দর করার যে শিক্ষা, সেই শিক্ষাটা যেন আমরা একই সাথে শিখি। আমি একটা লাইন দিয়ে শেষ করি। আমরা লুৎফর রহমান সাহেবের বই পড়তাম, আমার মনে হয় যে অনেকেরই সেটা মনে আছে, সুন্দর জীবন, মহৎ জীবন। সেখানে আমাদের বলা হতো যে একজনও যদি তোমার চাইতে, একজন যদি একদিনেরও বড় হয়, তাকে তুমি সালাম দাও, তুমি গুরুজনকে আগে বসতে দাও, তুমি দরজাটা খুলে দিয়ে যদি অতিথি বাসায় আসে তাকে জিজ্ঞেস করো যে আপনি কি পানি খাবেন কিনা, তুমি তোমার রান্নাঘরটা পরিষ্কার রেখো, কারণ রান্নাঘর পরিষ্কার না রাখলে তোমার স্বাস্থ্যহানি হয়। এই যে ছোট্ট ছোট্ট কথাগুলি, এই কথাগুলি কিন্তু এখন আর আমাদের পাঠ্যপুস্তকেও নাই, আমাদের সমাজেও নাই। আমরা কিন্তু এখন আর যিনি বয়স্ক তাকে শ্রদ্ধা এবং সম্মান যে তার প্রাপ্য, সেটা আমরা বুঝি না। আমরা বুঝি না যে শুধুমাত্র জ্যেষ্ঠতার জন্যই তিনি আমার সম্মান পাবেন এবং জ্যেষ্ঠতার জন্যই তার প্রতি আমাকে সদয় আচরণ করতে হবে। কেননা একদিন আমি সেই বয়সে পৌঁছবো, একদিন আমারও বাসে দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে, একদিন আমারও লাইনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে, একদিন আমারও কিন্তু আমার যে শারীরিক শক্তি সেটি ক্ষয় হবে। এই যে সামান্য বিষয়টি, এটি আমরা শেখাতে পারছি না এখন মানুষকে। আমার মনে হয় যে আমাদের অনেক কাজ করবার রয়েছে এবং এটি সামাজিক একটি আন্দোলনে পরিণত করতে হবে। আয়োজনটি শুরু করেছি ফাহমিদা আপা, আমাদের কথা চলছে। আপনাকে স্বাগত জানাই আজকে ভাবনাটা বদলাই এই আয়োজনে। আমি যে কথা বলছিলাম যে ভিন্নভাবে সক্ষম সন্তানদের মা বাবারা প্রতিনিয়ত পরিবার থেকে, সমাজ থেকে নানা কটু কথা শুনছেন। এই যে তাদেরকে কটাক্ষ করার প্রবণতা, এটা কি অজ্ঞতা না অসংবেদনশীলতা নাকি অন্য কিছু? আপনার কাছে কি মনে হয় এই ধরনের নাটকে যে বার্তা সাধারণ মানুষের কাছে যায়, তাতে নিগ্রহ এবং অপমানের পরিমাণ আরো বেড়ে যেতে পারে কিনা? আমি এই প্রশ্নটি করতে চাই, এই বিষয়টি জানতে চাই নকিব ভাইয়ের কাছে। নকিব ভাই। ধন্যবাদ আপন। আজকের টপিকটা খুবই প্রাসঙ্গিক এই কারণে যে আমরা আসলে কি করছি, কোথায় যাচ্ছি, কি ভাবছি, আমাদের ভাবনাটা কি। এখন আপনারা যে কথা আমরা বলতে চাই যে ভাবনাটা বদলাই, ভাবনাটা আসলে কি এটা আমাদের বুঝতে হবে। আমাদের সমাজ কি বুঝতে হবে, আমাদের সমাজ আমরা কোথায় আছি। আমরা অনেক দাবি করি আমরা শিক্ষিত হয়েছি, শিক্ষার আলো পেয়েছি। আসলে কি আমরা শিক্ষার আলো পেয়েছি? আমরা হয়তো পুঁথিগত শিক্ষা পেয়েছি, কিন্তু তার বাইরে যে একটা মানবিক দিক আছে, একটা সাংস্কৃতিক দিক আছে, একটা সামাজিক দিক আছে, এটা কি আমরা পেয়েছি? এই ভাবনাটা কি আমাদের মধ্যে আছে? এই প্রশ্নটা কিন্তু এখন আছে আমাদের মধ্যে। আমরা যত কথাই বলি, আমরা যত কাজই করি, আমাদের কিন্তু এই ভাবনাটা সবসময় তাড়িয়ে বেড়ায়। আমি একজন বিশেষ শিশুর পিতা এবং আমি এটা প্রাউডলি বলি, কারণ আমি মনে করি এটা আমার জন্য একটা অ্যাসেট, আমার জন্য একটা অ্যাসেট, এবং সেটা আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এই ধরনের একটা অ্যাসেট দিয়েছে। এই ভাবনাটা কয়জনের মধ্যে আছে? কিন্তু যারা বাইরে থেকে অনেক কথা বলে এবং অনেকে ব্যঙ্গ করে,
এটা দেখে আমাদের খুব কষ্ট লাগে ঠিক, কিন্তু একটা সময় এসে আমাদের মনে হয় আমরা কেন কষ্ট পাবো, এটা তো আমাদের সন্তান, এটা তো আমাদের, এই ভাবনাটা আমাদেরকেই বদলাতে হবে। কাজে আমি মনে করি আজকের প্রসঙ্গটা খুবই খুবই প্রাসঙ্গিক, টপিকটা খুবই প্রাসঙ্গিক, এবং এই ভাবনাটা বদলানোর দায়িত্ব কিন্তু আমাদেরই। এই সমাজের যে চেঞ্জটা দরকার, সেই চেঞ্জ মেকার আমাদেরই হতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার যে আমাদের যারা এই কাজগুলি করবে, যেমন যে নাটকের কথা বলা হয়েছে, যারা সমাজের দর্পণ হিসেবে কাজ করছে, যারা সমাজ কিছু মেসেজ দিতে চায়, তাদের যদি এই ধরনের কথা বক্তব্য উঠে আসে, এটা খুবই দুঃখজনক। তখন আমাদের মনে হয় আমরা কোথায় যাচ্ছি, কি করছি আমরা। কাজে আমার মনে হয় এটা তুষার বলেছে এবং ড্যানিও বলেছে, আমাদের একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সবাই মিলে। কারণ এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যতই এগিয়ে যাচ্ছি, আমরা মনে করছি আমরা অনেক উন্নতি করছি, অনেক এগিয়ে যাচ্ছি, কিন্তু মানসিকভাবে কি আমরা এগিয়ে যাচ্ছি সেটাকে আমাদের ভাবতে হবে। এবং আমাদের যে প্রচলিত ধারণা, সেই ধারণাকে বুঝতে হবে, বোঝাতে হবে। কারণ আমরা যারা মনে করি শিক্ষার আলো পেয়েছি, কিন্তু প্রকৃত শিক্ষা কিন্তু শুধু পুঁথিগত শিক্ষা নয়, এটা আমাদের বুঝতে হবে, সমাজের দৃষ্টিভঙ্গি আমাদের দেখতে হবে। কাজে আমি বলবো আমরা সবাই মিলে একসাথে কিন্তু আমাদের একটা আন্দোলন, একটা কাজ করে যেতে হবে। এবং সেটা অনেকদিন আগে থেকে মাননীয় প্রধানমন্ত্রী কন্যা কিন্তু শুরু করে গেছেন, আমরা সবাই কিন্তু কাজ করছি। কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা যদি ঘটে এবং নাটকের মতো একটা ব্যাপারে যদি এটা এসে যায়, এটা সত্যি খুবই কষ্টকর, দুঃখজনক। আমি বলবো আসলে ঠিক আমাদের সমাজের ভাবনাটা, যে আমি ভাববো না এটা ভাবনা বলবো না, কুভাবনা বলবো, এটা কুভাবনাটা বদলাতে হবে আমাদের, সুভাবনা না। আমি এই বলে এখানে এই মাত্র এখানে শেষ করছি। এইবার অনেক অনেক ধন্যবাদ নকিব ভাই। সত্যি সত্যি আমাদের একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা হয়তো আজকের অনুষ্ঠানের মাধ্যমে এইরকম একটি ব্রত নিয়েই বের হব অনুষ্ঠান থেকে। তুই এলি আলো করে ভেঙে বুকের খাঁচা। দর্শক, আপনারা হয়তো এই গানটি অনেকেই শুনেছেন। এমন একটি চমৎকার গান করেছেন আমাদের প্রিয় শিল্পী ফাহমিদা নবী। হয়তো গানটির কয়েকটি লাইন আমরা আজকের এই আয়োজনও শুনবো। তার আগে ফাহমিদার কাছে একটু জানতে চাই, আগে সমাজে যে ধরনের শব্দ ব্যবহার হতো প্রতিবন্ধীদের প্রতি, সেখান থেকে প্রতিবন্ধী বলি আমরা, সেখান থেকে বিশেষ চাহিদা সম্পন্ন, সেখান থেকে ভিন্নভাবে সক্ষম, এই যে শব্দের বিবর্তন, এই প্রতিটি ধাপ কিন্তু অনেক মানুষ, অনেক সংগঠনের ক্রমাগত চেষ্টা এবং আমাদের ভাবনার ইতিবাচক পরিবর্তনের সুস্পষ্ট প্রতিফলন। ভাবনার এই বদলটা সমাজে কতটুকু ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে আপনার মনে হয় ফাহমিদা এই নাটকটি দেখার পরে? সত্যি কথা বলতে কি, আমি এই নাটকটাই দেখিনি, কারণ আমি নাটকটা দেখতে চাইনি। কারণ আমি নাটকটা দেখতে এই কারণেই চাইনি যে যেখানে প্রথমে আমি যখন শুনেছি যে এই বিষয়টা এখানে এই নাটকটার মানে এত বিশেষ একটা বাজে জায়গায় নিয়ে গেছে নাটকটা, তখনই শোনা মাত্রই আমি আসলে সেখানে আর ঢুকতে চাইনি। কারণ আমি কেন সেটা দেখবো, যা দেখার নয় তা কেন দেখবো, আমার প্রথম কথা হলো এটা। আর যে জিনিসটা আসলে করেছে, যেটা নকিব বললো এখন, যে আমাদের এই কুভাবনা, আসলে এটাই সত্যি কথা। তো সেখানে যখন এই নাটকটা শুরুটাই কেন করলো, সেটাই হলো প্রশ্ন এখানে। আর যারা অভিনয় করেছে প্রত্যেকের একটা নিজের সামাজিক দায়বদ্ধতার থেকে এখানে আসলে এই নাটকটা প্রথমেই বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। তবে একটা দিকে আমি ভালো মনে করছি, আমার যেটা মনে হয়, প্রত্যেকটা অন্ধকারের পেছনে একটা আলোর গল্প থাকে। এই নাটকটা হওয়ার কারণে আমরা কিন্তু প্রতিবাদের জায়গাটা তৈরি করতে পেরেছি আমার মনে হচ্ছে। কারণ যারা মন্দ কাজ করে তারা তো আসলে কিছু সমাজের জন্য তাদের দায়বদ্ধতার জায়গাটা তৈরি করতে পারে না, কিন্তু যারা ভালো কাজ করতে চায় করে, তারা কিন্তু প্রতিবাদী হয়েছে। এবং আমাদের ভিতরে বিবেক, আমাদের বুদ্ধি, আমাকে যদি এরকম কোনো গানে, আমি তো কখনো এরকম কোনো গানও করি না যেখানে কথা একটু উল্টাপাল্টা, একটু ওলট পালট আছে। তো সেখানে একটা এত বড় একটা নাটক, এত 45 মিনিটের একটা নাটক, সেখানটায়
কিভাবে তারা এটা করলো, এটা তো একটা মানে খুবই বাজে দিক। আর যেটা হচ্ছে এখন, আমি মনে করি এই যেটা বললে যে প্রথমে আমরা বললাম বিশেষ শিশু, তারপরে আস্তে আস্তে এর যে ধারা পরিবর্তনের জায়গাটা, আমরা একটা বিশেষ শিশুকে আমরা একটা সবল শিশুর জায়গায় দেখতে চাই, আমাদের স্বপ্নের জায়গাটা, এবং আমাদের ভাবনা চিন্তা, এবং প্রত্যেক পরিবারেই আমাদের আমি স্বাভাবিক মানুষের কথা বলবো, আমাদের ভেতরেও কিন্তু বিবেক বুদ্ধির অনেক কিছু আহ সোজা সাপটা ভাবে আসে না। হয়তো অনেক সময় অনেক চিন্তার জায়গাগুলো কাজ করে না, কিন্তু সেটাকে কি আমাদের আহ একটা প্রতিবন্ধকতা নয়? অবশ্যই সেখান থেকে আমরা বের হই। তো যেখানে বিশেষ শিশু, আমাদের সন্তান বা আমরা যাদের সন্তান যদি কেউ এরকম থাকে, অনেক বয়স্ক মানুষ আছে তাদের পরিবারে, তাদেরকেও দেখতে হয়। তো সবকিছু মিলিয়ে মনে হয় আমাদের যে এই যে পরিবর্তনের ধারায় আমরা যে এগিয়ে যাচ্ছি, আমরা যে চেষ্টা করছি, এটাকেই সফলতার গল্পটা আমরা বলবো আসলে। অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই সফলতার গল্প আমরা বলবো, আমরা বদলে দেওয়ার কথাটাই বলবো। এবার একটু সংস্কৃতি এবং গণমাধ্যম প্রসঙ্গে আসি, এবং এই প্রসঙ্গে প্রশ্ন করার আগে আমি আমাদের শ্রদ্ধেয় অভিনেতা, প্রখ্যাত অভিনেতা তারিক আনাম খানের একটা লেখা একটু পড়ে শোনাই। সম্প্রতি উনি লিখেছেন তার ফেসবুক স্ট্যাটাসে, হয়তো দর্শক যারা আছেন প্রায় তারা অনেকেই এটা পড়েছেন। অটিজম সম্পর্কে যে কথা একটি নাটকে বলা হলো, সেটি শিক্ষা এবং জ্ঞানের অভাব নিঃসন্দেহে। আজ খুব বড় প্রয়োজন প্রকৃত শিক্ষা, শিল্পের শিক্ষাটা, সঠিক পাঠটা গ্রহণ করে শিল্পকর্মে নিজেকে নিয়োজিত করা। সমাজের জন্য, মানুষের জন্য দরদ ভালোবাসা না থাকলে অর্থ উপার্জনের আরো অনেক পথ আছে, সেগুলো খোঁজাই শ্রেয়। দর্শন এবং বিশ্বাস না থাকলে শিল্পচর্চা অন্তঃসার শূন্য, ভাড়ামো কেবল। সমাজে নৈতিকতা, মূল্যবোধ, ন্যায় ইত্যাদি প্রতিষ্ঠায় শিল্পের কি কোনো ভূমিকা থাকে? বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড কিভাবে তার সঠিক দায়িত্ব পালন করতে পারে? আমার প্রশ্ন আমাদের দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্য আন্দোলনের পুরোধা রামেন্দু মজুমদার, আপনার কাছে। ধন্যবাদ। আমি তো মনে করি যে গণমাধ্যম এবং যে সংস্কৃতি কর্ম, তার একটা ব্যাপক প্রভাব আছে সমাজের মধ্যে। সেইটা আমরা যেমন শিল্প চর্চা যখন করি, তখন আমরা মানুষের কল্যাণের জন্য করি, এবং আমাদের সবকিছুর মধ্যে একটা বক্তব্য থাকে যেটা আমরা তুলে ধরতে চাই, বিশেষ করে নাটকের মধ্যে। তেমনি গণমাধ্যমে যা প্রচারিত হয়, সাধারণ মানুষ সেটাকে সত্যি বলে ধরে নেয়। আমাদের সমাজে নানা কুসংস্কার আছে, সেগুলোর বিরুদ্ধে আমরা নিরন্তর সংগ্রাম করে চলেছি। সরকার করছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো করছে, ব্যক্তি হিসাবে অনেক আলোকিত মানুষরা করছে। আমি গত 12 বছর ধরে বাংলাদেশ টেলিভিশনে চেনা জানা বলে একটা অনুষ্ঠান করতাম। সেখানে আমি বিভিন্ন সমাজের বিভিন্ন যারা বড় কাজ করেন তাদের মতো করে, অনেকে অখ্যাত, তাদের কথা তুলে আনতাম। আমি বেশ অনুষ্ঠানে এই প্রতিবন্ধিতা নিয়ে যারা কাজ করেন তাদেরকে তুলে এনেছি। আমি একটি উদাহরণ দিতে চাই, সেটি হচ্ছে যে সিরাজগঞ্জের বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ খায়রুজ্জামান, তাকে আমি যখন পরিচয় করিয়ে দেই, তিনি বলেছিলেন, আমি তো একজন মানসিক প্রতিবন্ধী শিশুর সৌভাগ্যবান পিতা। এটা অবশ্য অনেকেই বলতে পারেন না বড় গলায়, কিন্তু তিনি বলছেন, কারণ তার অভিজ্ঞতা থেকে। তার যখন একটি সন্তান হয়েছে, সেটি একটি মাংসপিণ্ডের মতো ছিল, কোনো হাত পা মাথা সব একসঙ্গে। সেটা দেখে পাড়া প্রতিবেশী সবাই এসে বলছে, তোমাদের পাপের ফল, তোমরা পূর্বজন্মে তোমাদের, কেবল তোমাদের নয়, আরো তোমাদের পূর্বপুরুষের পাপের ফল। এই থেকে ভদ্রলোকের মধ্যে একটা জেদ চেপে গেল যে কি করে এটার খণ্ডানো যায় এই কুসংস্কার। তিনি এই সন্তানকে নিয়ে দেশে এবং ভারতে নানা চিকিৎসা করালেন, এবং সেখানে ফিজিওথেরাপি দুজনেই স্বামী স্ত্রী শিখলেন। আস্তে আস্তে তাদের ওই মধ্যে একটা মানসিক
গড়ন এলো মানুষের, এবং তিনি এই প্রতিবন্ধী শিশুদের জন্য সিরাজগঞ্জে একটা কেন্দ্র স্থাপন করলেন। তিনি কাজ করে চলেছেন এখন। আজকে দেখুন, যেই নাটকটি নিয়ে আমাদের এখানে কথা হচ্ছে, আমি প্রতিবাদগুলো দেখেছি, বিভিন্ন সংগঠন যখন করেছে, নাটকটি দেখার সুযোগ হয়নি। আজকে একটা ছোট্ট অংশ শেষের দিকে আমি দেখার সুযোগ পেয়েছি, সেটি তো ভয়াবহ। এই নাটকের মধ্যে যে শেষে যে ঘটনার পরে যেই বর্ণনায় যে মেসেজটা দিতে চেয়েছে, সেটা হচ্ছে এইরকম: পাপের ফল মানুষ কোনোভাবেই এড়াতে পারে না। আমাদের কোনো অনৈতিক কাজ বাস্তব জীবনে চরম শাস্তি নিয়ে আসতে পারে, যা হয়তো জীবনব্যাপী ভোগ করতে চাই। ঘটনাটা কিন্তু সত্য, নাটকের নামও ঘটনা সত্য। এই থেকে আমাদের দর্শকরা কি মেসেজ পেল? তাহলে তো এই যে সমাজে যে কুসংস্কার প্রচলিত আছে যে এটা পাপের ফল, সেটাই তো আবার নতুন করে বললাম আমরা। আমার ভাবতে অবাক লাগে, কারা এই নির্মাতা, কি আস্পর্ধা তার। এবং একটা টেলিভিশন চ্যানেলে নাকি এটা প্রচারিত হয়েছিল, তারপরে ইউটিউবে গেছে। অভিনেতা অভিনেত্রীরা আজকাল এমন হয়েছে, তারা পুরো স্ক্রিপ্ট না জেনে অভিনয় করতে যান, এবং তাদের সংলাপের মধ্যে সরাসরি নেই একটি মেয়ে খালি বলছে আমি কি পাপ করেছিলাম, সেটা হয়তো তার দুঃখবোধ থেকে বলতে পারে। কিন্তু আমি মনে করি নির্মাতা পরে তারা বিবৃতি দিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন যে অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য তারা ক্ষমা প্রার্থী। এটা আমি যথেষ্ট মনে করি না। আমি মনে করি একটা শাস্তি এদের প্রাপ্য, বিশেষ করে নির্মাতার, যে যাতে ভবিষ্যতে গণমাধ্যমে কেউ এ ধরনের আচরণ করতে সাহস না পায়। না হলে আমাদের সমাজে যে যার মতো করে পার পেয়ে যাচ্ছে। এবং আমি আজকে শুনে অবাক হচ্ছি যে যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে যাচ্ছে তাই ভাষায় আমরা সোশ্যাল মিডিয়াতে লিখে চলেছি। সোশ্যাল মিডিয়াতে তো এমন হয়েছে যে আমি প্রকাশ্যে যা বলতে পারি না, সুতরাং আমি যথেষ্ট কোনো খোলামেলা না রেখে আমি যা ইচ্ছা মনে কথা বলতে পারি, আমার কোনো দায়িত্ব বোধ নেই। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সমাজে, যেটা আগের বক্তারাও বলেছেন, যে প্রকৃত শিক্ষার অভাব, সংবেদনশীলতার অভাব এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব। আমাদের সমাজে যে নানা রকমের মানুষ আছে, নানা বর্ণের মানুষ আছে, নানা ধর্মের মানুষ আছে, সেটা আমরা ভুলে যাই, আমরা শ্রদ্ধা করতে জানি না। আমরা মনে করি আমি শ্রেষ্ঠ। সুতরাং এই যে আমরা এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ব্যাপারে আজকে ড্যানির মতো মানুষদের অক্লান্ত পরিশ্রমে, এবং বিশেষ করে এই ব্যাপারে যে সাইমা ওয়াজেদ পুতুলের যে নেতৃত্ব, তার ফলে বাংলাদেশে এ নিয়ে অনেক বেশি সচেতন হয়েছে। এবং আমি দেখি আজকাল গত কয়েক বছর ধরে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানের যেই শুভেচ্ছা কার্ড আসে, সেগুলো প্রত্যেকটার মধ্যে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আঁকা ছবি থাকে। সুতরাং রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে, সমাজকে এগিয়ে আসতে হবে এ থেকে। এবং ড্যানিরা যেই কাজটা করেন, যে কেন্দ্র, তাতে আমরা দেখেছি যে যাদের মধ্যে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা, তারা কি চমৎকার ভাবে অন্যান্য মানুষের মতো, সাধারণ মানুষের মতো কাজ করছে, কাজ শিখছে, অন্য জায়গায় কাজ করে দেখাচ্ছে। এবং তারা যখন সাংস্কৃতিক অনুষ্ঠান করে, আমরা বিস্মিত হয়ে যাই কি সুন্দরভাবে গান করতে পারে, নাটক করতে পারে। সেগুলো আমরা সুযোগ দিয়েছিল। আমাদের মূলধারার সঙ্গে যদি আমরা তাদেরকে নেই, এবং তাহলে আমরা দেখব যে এই ধারণা। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যারা মানুষের সচেতনতার জন্য কাজ করি, সংস্কৃতি কর্মী অথবা গণমাধ্যম কর্মী, আমাদের একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনি যে স্পর্ধার কথা বলেছেন, সেটা নিয়ে আমি আবার একটি লেখা একটু দর্শকদের শোনাই। সেটা লিখেছেন, আমাদের আসলে শিল্পী সমাজ থেকে অনেক প্রতিবাদ এসছে এই বিষয়টিকে নিয়ে। এটা লিখেছেন আমাদের অনেক প্রিয় একজন শিল্পী সুবর্ণা মুস্তাফা, এবং বর্তমানে মাননীয় সাংসদ তিনি লিখেছেন স্পর্ধা নিয়ে, দ্য ফার্স্ট কোশ্চেন দ্যাট কামস টু মাইন্ড
is where do these people get the audacity to make a play like ঘটনা সত্য? তিনি ইংরেজিতেই লিখেছেন, I do not believe that all the people involved in the making are unaware about the sensitivity of an autistic child and the dilemma of the parents, including the actors, এবং উনি জোর দিয়েছেন স্পেশালি the actors. Going back to my question about audacity, well, actually from everybody, TV channels, agencies, producers, makers, so where do these people and organizations get the audacity from? Of course, from the star actors. তো যেটা দাদা বললেন, বিষয়টা এরকমই ভাবেই দাঁড়িয়েছে যে স্টারদের পক্ষ থেকেই হয়তো বা অডাসিটিটা এসছে, এবং সংস্কৃতি কর্মীরা যেরকম ভাবে নাট্যকর্মীরা প্রতিবাদ করেছেন, সুবর্ণা আপা তার একজন, তিনি লিখেছেন। আমি আরেকজন নাট্যকর্মী এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ অ্যাক্টিভিস্ট, গণযোগাযোগ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগে যিনি খণ্ডকালীন শিক্ষক, তার কাছে আমার প্রশ্ন, ত্রপা মজুমদার আপনার কাছে, যে শ্লীল, অশ্লীল, রুচি সম্পন্ন, কুরুচি সম্পন্ন, ঠিক ভুল, এগুলো অনেকাংশে আপেক্ষিক বলে দাবি করা হয়, কারণ তর্ক বিতর্ক এরকম চলছে। কেউ তাই শিল্পের সেন্সরশিপের পক্ষে, কেউ বিপক্ষে, কিন্তু কোনো ধরনের মনিটরিং যদি না থাকে তাহলে কি সমাজের জন্য ক্ষতিকারক অনুভূতিকে আঘাত দেওয়া বা সমাজকে পিছিয়ে নিয়ে যাওয়ার মতো কন্টেন্ট প্রচারিত হবার সম্ভাবনা থেকে যায় না? যেমন ঘটনা সত্যটি হলো, আর তাহলে ক্ষতির মাত্রাটাই বা কতটুকু বলে আপনি মনে করেন, ত্রপা মজুমদার? আমি প্রথমে নকিব ভাই, ড্যানি আপা, ওনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে শুরু করতে চাই। তার কারণ হচ্ছে প্রজন্ম হিসেবে আমার নিজেকে খুব ব্যর্থ মনে হয় এই জায়গা থেকে যে আজকে যদি আমার দাদু নানুর প্রজন্মের কেউ এই ধরনের কোনো মন্তব্য করতেন আমি মানতে পারতাম, আমার বাবা মার প্রজন্ম করলেও কিছুটা মানতে পারতাম, কিন্তু আজকে আমি বাবা মা, আমি শিক্ষক, সেই আমি আসলে সমাজকে কিছুই শেখাতে পারি। এই ব্যর্থতাটা আমাকে সব সময় ভীষণভাবে জর্জরিত করে যে আমি সত্যিকার অর্থে একটি ব্যর্থ প্রজন্মের প্রতিনিধিত্ব করি। কারণ গলতটা গোড়াতেই, এই গোড়া বলতে আমি বোঝাই পরিবার, আমি বোঝাই শিক্ষা। কারণ শিক্ষার জায়গাটা, ওই যে একটু আগে তুষার ভাইও বলছিলেন যে, বা ড্যানিয়াপা খুব চমৎকার একটা কথা বলেছেন যে প্রতিবন্ধকতা আসলে সমাজে, তিনি বা তার সন্তান নয়, আমরা সমাজের মধ্যেই আমাদের মূল প্রতিবন্ধকতাটা আসছে। আমরা যে লেখাপড়াটা শিখছি সেটা শুধুই অর্থ উপার্জনের জন্য লেখাপড়াটা শিখছি, আর এই শিক্ষাটার মধ্যে সংস্কৃতি একটা বড় অংশ। সংস্কৃতি বলতে শুধু নাচ গান নাটককে আমি বুঝি না অন্তত, কারণ আমার কাছে মনে হয় যদি সংস্কৃতি চর্চা সঠিক হয়, প্রকৃত হয়, তাহলে আমার মধ্যে এক ধরনের বোধের জন্ম হবে। সেই বোধটা যখন তৈরি না হয় তার মানে আমার সঠিক শিক্ষাও হয়নি। যতই আমি নাচ করি, গান করি, অভিনয় করি, আমাকে কোনোভাবেই সংস্কৃতিবান বলার কোনো সুযোগ নেই। একজন দর্শক অনেক সংস্কৃতিবান হতে পারেন যদি তার মধ্যে সেই বোধটা থাকে, কিন্তু আমি অভিনয় করে একজন তারকা হতে পারি, কিন্তু আমার মধ্যে যদি সেই বোধটা না থাকে তাহলে আমাকে কখনোই একজন শিল্পী তো অনেক বড় ব্যাপার, শিল্পী অনেক পরের কথা, আমাকে একজন সংস্কৃতি কর্মীও বলা চলে না। তো সেই জায়গায় আমরা আসলে তৈরি করতে ভীষণভাবে ব্যর্থ হয়েছি, এটা আমার কাছে মনে হয়। আপনি যে স্পেসিফিক প্রশ্নটা আমাকে করেছেন যে সেন্সরশিপের প্রয়োজন আছে কিনা, এটা নিয়ে অনেক দ্বিমত আছে, অনেকের অনেক মত আছে যে না, শিল্প চর্চায় কোনো ধরনের সেন্সরশিপ বা মনিটরিং উচিত নয়। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় গণমাধ্যমে আসবার আগে অবশ্য এক ধরনের চেক এন্ড ব্যালেন্সের প্রয়োজন আছে। কারণ আজকে ঘটনাটা ঘটে যাওয়ার পর যতই আপনি ক্ষমা প্রার্থনা করেন, যতই আপনি দুঃখ প্রকাশ করেন, বিষয়টা হয়ে গেছে, ঘটে গেছে, প্রকাশ পেয়ে গেছে, এবং যেই 100 জনের মনেও সুপ্তভাবে এই বিশ্বাসটা ছিল সেটা আরো জোরালো হয়েছে।
এখন যতই আমরা প্রতিবাদ করি, হ্যাঁ এটার একটা ইতিবাচক দিক আছে যে আবার আমরা নতুন করে বুঝতে পারছি যে না, আমাদের আরো শক্তভাবে হাল ধরা প্রয়োজন। এটা হয়তো তারা আমাদেরকে জাগিয়ে দিয়ে গেল আমাদের মধ্যে, কিন্তু ঘটনাটা কিন্তু ঘটে গেল। কাজে আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে মনে করি হ্যাঁ অবশ্যই একটা পর্যায়ে মনিটরিং বলি, সেন্সরশিপ বলি বা চেকিং এর প্রয়োজন আছে। অনেক ধন্যবাদ ত্রপা মজুমদার। ফ্রিডম অফ স্পিচ নিয়ে এইরকম কথা বিষয় রয়েছেই শিল্প চর্চার ক্ষেত্রে আপনি যেটা বললেন। আমি একটু বর্তমান সময়ে আসি। আমাদের প্রত্যেকের হাতেই এখন মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া তো আছেই, ইউটিউব আছে, চারিদিকে লাইক ভিউ এর ছড়াছড়ি। আর এই প্রসঙ্গে আমি আমাদের দেশের প্রখ্যাত সুরকার, তরুণ সুরকার তানভীর তারেকের লেখা একটু পড়ি এই ঘটনা সত্য নাটকটিকে নিয়ে। এখন এই নাটক বা ভিউ কামানো কদার্য কন্টেন্টটি 1 মিলিয়নের চেয়েও বেশি দর্শক দেখে ফেলেছে। কমপক্ষে 50,000 পিতামাতাকে সামাজিকভাবে হেয় করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কলা কুশলীদের দায় এড়ানোর কথা বলছি কেন? মানে ক্ষমা চাইলাম যে কথাটা আপনি বললেন, তারা কি নবাগত? যে পরিচালকের একটি সুযোগকে তারা বোবামুখে সহ্য করেছেন, বরং এটাই তো সত্য যে ওই জনপ্রিয় তারকারা ছিল বলেই 12 ঘন্টায় মিলিয়ন দর্শক পরিবারে এই কদার্য কটাক্ষ সবাই দেখেছে। ও গড, বাচ্চারা ভুল করে ফেলেছে, এত এত কাজ করে, এত সব হিসেব করে কি কাজ করা যায়? এরকম কথাও আমাদের সমাজে এখন বলা হচ্ছে। নির্মাতা, প্রযোজক, কলাকুশলী মাস্কের ভেতরে বাঁকা মুচকি হাসি দিয়ে হয়তো বলছেন কিছুদিন গেলে সব ঠান্ডা হয়ে যাবে, ফাঁকি দিয়ে ভাইরাল হয়ে গেলাম, আরে বুঝস না এইটাই তো ট্রেন্ড। এটা তানভীর তারেক এভাবেই লিখেছেন। যে কোনো উপায়ে ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় সামিল হওয়ার চেষ্টা কি আসলে আমাদের এক ধরনের মানসিক বিকৃতির লক্ষণ? এই মানসিকতা কি গোটা সমাজের নিষ্ঠুর চেহারাটা কি তুলে ধরে না? কি মনে হয় তুষার? আমি আসলে এই কথাটা পড়লাম এবং বললাম আপনার কাছ থেকে জানার জন্য যে আমাদের সমাজের এই মানসিক চেহারাটা, নিষ্ঠুর চেহারাটা কি তুলে ধরছে কিনা এই ধরনের কন্টেন্ট, এই ধরনের লাইভ ভিউ এর প্রতিযোগিতা। তুষার? লাইক আর ভিউ এর প্রতিযোগিতা শুরু হয়েছে মূলত অর্থনৈতিক কারণে। আমাদের ইউটিউব চ্যানেলগুলি অধিকাংশ ক্ষেত্রেই যারা নাটক আপ করেন বা নাটককে যারা সম্প্রচার করেন ইউটিউব চ্যানেলে, তারা এই নাটকগুলির পেছনে অর্থ বিনিয়োগ করেন এবং দ্রুত লাইক এবং ভিউ পাওয়ার জন্য চেষ্টা করেন। এবং দ্রুত লাইক ভিউ পাওয়ার জন্য তারা কতগুলি সহজ পন্থা বেছে নিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে বিতর্কিত বস্তুকে নাটকে নিয়ে আসা, আরেকটি হচ্ছে অত্যন্ত জনপ্রিয় যারা তাদেরকে ব্যবহার করে নাটক তৈরি করা। তারা নাটকের কাহিনী কিংবা তার নাটকের যে অন্তর্নিহিত বিষয়বস্তু সেইগুলিতে নজর না দিয়ে তারা চেষ্টা করেন নাটকে চটকদার কিছু নিয়ে এসে এবং অত্যন্ত জনপ্রিয় যারা তাদেরকে অনেক পয়সা দিয়ে নিয়ে এসে দ্রুত লাইক ভিউ পাওয়ার জন্য। ফলে এইখানে কিন্তু শিল্পীরাও খানিকটা অসহায়। টিকে থাকার জন্য তাদেরকে একদিকে যেমন অভিনয় করতে হবে, আরেকদিকে তাদের কিন্তু বেছে নেওয়ার কোনো সুযোগ নাই। কেননা এই ইউটিউব চ্যানেলগুলির যারা মালিকানা আছেন বা যারা ইউটিউব চ্যানেলগুলিতে বিনিয়োগ করছেন, এরা কিন্তু এই ধরনের সংবেদনশীল শিক্ষা অনেকেই পান নাই। আবার অনেকে সংবেদনশীল শিক্ষা থাকলেও তারা তাদের ইউটিউব চ্যানেলকে ভায়াবল রাখার জন্য ব্যবসায়িকভাবে তারা এই ধরনের কন্টেন্টকে নিয়ে আসেন। আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, আমরা এখন এটি নিয়ে কথা বলছি, এই নাটকটি নিয়ে, কিন্তু ইউটিউবে কিন্তু এরকম অসংখ্য গান এসেছে এর আগে, নানা ধরনের আপত্তিকর গানের ভিডিও এসেছে, নানা ধরনের আপত্তিকর সংলাপ এসেছে যেগুলো সামাজিকভাবে গ্রহণযোগ্য না। একটা গান এত জনপ্রিয় হয়েছে বাবু খাইছো বাবু খাইছো, আপনি যদি সেটা দেখেন তাহলে দেখবেন এর ভিডিওটা কিন্তু খুব আমাদের জন্য খুব গ্রহণযোগ্য ভিডিও না। তারপরে আপনার নিশ্চয়ই মনে আছে বুক চিন চিন নামে একটা ভিডিও চলে এসেছিল এবং সেটাও কিন্তু একইভাবে ভাইরাল হয়েছিল। এবং এখন গানের মধ্যে, কবিতার মধ্যে যা কিছু ইউটিউবে যাবে সেখানে কিছু শব্দ ঢুকিয়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে যাতে লাইক এবং ভিউ বাড়ে। আমি এখনো মনে করি, আমি সেন্সরের পক্ষপাতী নই, কিন্তু আমি মনে করি যে কোনো ধরনের সম্প্রচারকে পর্যবেক্ষণ করার জন্য একটি কমিশন থাকা জরুরি, যেখানে আজকে এখানে বয়োজ্যেষ্ঠ রামেন্দ্র মজুমদার আছেন, এরকম অভিজ্ঞতা সম্পন্ন মানুষেরা থাকবেন এবং তাদের কাছে আমাদের যদি কোনো অভিযোগ থাকে আমরা সেটি তুলে ধরতে পারবো। যেভাবে প্রেস কাউন্সিল আমরা অভিযোগ করি, যেভাবে আমরা তথ্য অধিকার কমিশনে অভিযোগ করি, ঠিক একইভাবে আমরা অভিযোগ করতে পারবো এবং তারা রিকমেন্ড করতে পারবেন যে এই কন্টেন্টটাকে এডিট করা হবে নাকি এই কন্টেন্টটা আমরা একদম তুলে নেব।
নাকি এই কন্টেন্ট যারা বানিয়েছেন তাদেরকে আমরা প্রচলিত কোনো আইনে শাস্তি কিংবা জরিমানার ব্যবস্থা করব? সকল অপরাধের মাত্রা এবং গুরুত্ব তো এক নয়। তাই আমার মনে হয় যে একটা খুব জরুরি দরকার যাতে এই যে লাইভ ভিউ যারা চালু করেছে ফেসবুক, সেখানেও কিন্তু একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে। কিন্তু আমাদের এই বাংলা ভাষাভাষী যে জনগোষ্ঠীর জন্য আমরা যে ইউটিউব চ্যানেলে একটা এনভায়রনমেন্ট তৈরি করেছি বা একটা ইউটিউব চ্যানেলে একটা ডোমেইন তৈরি করেছি, একটা ওয়ার্ল্ড তৈরি করেছি, এই ডোমেইনে বা এই ইউটিউব চ্যানেলের বিশ্বে আমাদের কিন্তু কোনো কমিউনিটি স্ট্যান্ডার্ড নাই। আমাদের বাংলাদেশের গ্রহণযোগ্য কমিউনিটি স্ট্যান্ডার্ড কি এটা কিন্তু আমরা নির্ধারণ করি নাই। ফেসবুককে আমরা কমপ্লেইন করি, ফেসবুক তখন আমাদেরকে বলে এটা রাখবো না, এটা রাখবো। কিন্তু আমাদের কিন্তু এরকম একটা খুব জরুরি, যেমন ব্রিটেনে আছে অফকম আছে, আপনি আমেরিকাতেও চাইলে এরকম অভিযোগ জানানোর জায়গা আছে। এরকম কন্টেন্টের বিরুদ্ধে যদি কারো বা কন্টেন্ট নিয়ে যদি কারো আপত্তি থাকে, আমি মনে করি যে এটা এখনই সময় এবং তথ্য মন্ত্রণালয়ের উচিত। এই ডিজিটাল সিকিউরিটি অনেক কিছু নিয়ে তারা অনেক ব্যস্ত থাকেন, কিন্তু এইটা বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে এটা কিন্তু সবার কাছে পৌঁছে যায়। এই কন্টেন্ট গুলি কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যখন এটা আপ হয় এটা কিন্তু যে কেউ দেখছে এবং যে যার শিক্ষাগত অবস্থান থেকে দেখে শিখছে। আমরা এটি সরিয়ে নিলাম ঠিকই, কিন্তু সমাজে তো এই কথাটা থেকে গেল যে পাপের ফলের কারণে কেউ অসুস্থ হতে পারে বা কেউ কোনো সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে। আমার পাপের জন্য, যেখানে স্বয়ং স্রষ্টা বলেছেন যে তিনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের অন্যায়ের বিচার আলাদা আলাদা ভাবে করবেন, একজনের পাপের জন্য আরেকজন দায়ী না, সেখানে তারা ধর্মেরও কিন্তু বিপরীতে চলে গিয়ে বলল যে আপনার শাস্তি হবে, আপনার পাপের ফল আরেকজন ভোগ করবে, আরেকজনের উপর দিয়ে যাবে। এটা আসলে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলি হয়তো অশিক্ষার কারণে হয়েছে, হয়তো না বোঝার কারণে হয়েছে, কিন্তু যারা বোঝে এমন একটা জায়গা খুবই দরকার যেখানে গিয়ে আমরা বলতে পারবো যে আমাদের এই বিষয়ে অসুবিধা আছে, আপনারা এটা দেখেন। ধন্যবাদ তুষার। আমরা জানি যে কোনো শিল্প মাধ্যমে স্টার যারা পুঁজিবাদী সমাজে অর্থনীতির চাকা সচল রাখতে তারাই একটা বিরাট ভূমিকা পালন করেন। এই যে ইন্টারনেটে এটি আরো বেশি করে সত্য। স্টার অ্যাক্টরদের ক্ষমতা সেখানে অনেক বেশি, কিন্তু এই ক্ষমতার পাশাপাশি যে বিষয়টি চলে আসে তা হলো দায়িত্ব। তারকা শিল্পীদের দায়িত্ব প্রসঙ্গে আমি একটু গানের তারকা ফাহমিদা আছেন এবং নাট্যকর্মী থ্রোপা আছেন, আপনারা যদি বলেন যে এই শিল্পীদের দায়িত্ব প্রসঙ্গে আপনারা দুজনে আলাদাভাবে বলতে পারেন যে শিল্পীদের দায়িত্বটা কি। ফাহমিদা। তারকা তো শিল্পী আসলে টপা যেটা বলছিল, শিল্পী হয়তো অনেক বড় বিষয় আসলে। মানে প্রথমে তো আসলে আমাকে নিজেকে তৈরি করতে হয়, এই শিখতে শিখতেই এই শিক্ষাকে কি অশিক্ষা কি কুশিক্ষা, কোনটা মানবিকতা, কোনটা ভদ্রতা, কোনটা বোধের বিষয়, প্রত্যেকটা জিনিস একটা শিল্পীর মধ্যে না থাকলে আসলে তার শিল্পী হয়ে ওঠা উচিত না, তার আসলে কুইট করা উচিত। সেই জায়গাটা থেকে আমি মনে করি যে শিল্পীর তো দায়বদ্ধতা সবচেয়ে বেশি একজন শিল্পী হয়ে ওঠার পেছনে। এবং মানুষ প্রিয় হওয়া কিন্তু একদিনে হয় না, একটা ভিউতে হয় না, এই কোটি কোটি ভিউ বা লাইকে হয় না, এটা অনেক বছরের পর বছরের চর্চার একটা ফল হচ্ছে একজন শিল্পীর দায়বদ্ধতার জায়গা থেকে। তো সেখানে আমাদের আমি মনে করি যে এই এই নাটক তো আছে এবং আমাদের এখানে আমাদের গুরুজন আছেন, রামেন্দু কাকা যেটা বলছিলেন যে আমাদের একটা কমিউনিটি একটা 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 প্ল্যাটফর্ম আসলেই মানে সংযুক্ত থাকা উচিত একটা প্ল্যাটফর্মে, যেখান থেকে আসলে হ্যাঁ বা না সূচক বিষয়টা বলবে সবাই। এবং সমাজের দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিটা শিল্পীকে চিন্তা করতে হবে আমি যে কথাটা বলবো সে কথাটা কিন্তু সাধারণ মানুষের কাছে বিশাল ব্যাপার। সুতরাং আমি একটাও বাজে কথা বলবো না। এবং ফেসবুক, ইউটিউব, মানে আমাদের যত নতুন প্রযুক্তি, এগুলো হচ্ছে এক একটা ওপেন বুক। এই বইতে আসলে দিন শেষে উপসংহারে ভালো কিছু না থাকলে সেটা না বলাই ভালো। সেটা হোক গানে, সেটা হোক নাটকে, সেটা হোক সিনেমাতে, সেখানে বক্তৃতাতে হোক, সেখানে নিজস্ব সাধারণ কথা হোক, যেটাই হোক না কেন। আমার ইচ্ছা করলো আমি দেখালাম আমি রাস্তায় আমি ঘুরছি বৃষ্টিতে,
সেটারও কিন্তু একটা পজিটিভ একটা দায়বদ্ধতার জায়গা থেকে একটা সুন্দর বাণী দিতে হবে। মানে যারা সেলিব্রিটি, আমি বলতে চাচ্ছি তারকার দায়িত্ব অনেক। থ্যাংক ইউ। প্রপা এই প্রসঙ্গে? হ্যাঁ, এই প্রসঙ্গে আমার যেটুকু যোগ করার সেটা হচ্ছে যে তারকা তো তিনিই হন যাকে আসলে বহু মানুষ গ্রহণ করেন, বহু মানুষ পছন্দ করেন। তো এই মানুষটি, এই তারকা মানুষটি যখন কোনো কথা বলেন, কোনো আচরণ করেন, কোনো ঘটনা ঘটান, সেটার যা প্রভাব, আমি আপনি সেই কাজটা করলে সেই প্রভাবটা তেমন কিছু যাবে আসবে না। কিন্তু এই মানুষটিকে সবসময় বোঝা প্রয়োজন যে তার একটা ছোট্ট কাজও কিন্তু, এই যে এত মিলিয়ন ভিউ এর কথা বলছি, এরা দেখছেন, এরা অনুসরণ করছেন এবং তারা কিন্তু পছন্দ করেই করছেন। তার মানে তার যাবতীয় কথা তারা মেনে চলবেন বা তার মতো হতে চান। কাজেই তার মতো যেহেতু হতে চান, তাকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। এখানে খালি আমি আবারও সেই শিক্ষার কথাটাই বলি। শিক্ষা বলতে কিন্তু আমি MA BA পাসটা বলি না। আমার মা সবসময় একটা কথা বলে যে সব শিখতে হয়, গান শিখতে হয়, নাচ শিখতে হয়, অভিনয় শিখতে হয় না, ওইটা সবাই পারে। তো ঘটনাটা এখন এরকমই হয়ে গেছে যে যেহেতু সবাই পারে, সবাই করে, গানে কিন্তু একটা গুরুমুখী বিদ্যা। একজন গুরু যখন একজন গানের মানুষকে তৈরি করে, তিনি কিন্তু শুধু গানটা শেখান না। ফাহমিদা আপা, নকিব ভাই তারা খুব ভালো করে জানেন, তারা যখন শিখেছেন তারা কিন্তু একটা বোধ, জীবন, মানে সবকিছুর শিক্ষা নিয়ে তারা বড় হয়েছেন। কাজেই আমাদেরও আসলে অভিনয়ের ক্ষেত্রে আমার কাছে এখন খুব ফিল করি যে অভিনয়টা যদি গুরুমুখী বিদ্যা হতো, তাহলে হয়তো আমরা আরেকটু বেটার রিসোর্স পেতাম অভিনয়ের ক্ষেত্রে বা নাটকের ক্ষেত্রে। ধন্যবাদ প্রপা। নকিব ভাই, আপনি একটু শেয়ার করবেন যে আমাদের তারকা শিল্পীদের দায়িত্ব? এটা আসলে খুব সুন্দরভাবে বলেছে ফাহমিদা আপা এবং প্রপা, খুব সুন্দরভাবে বলেছে যে দায়িত্ববোধটা আমাদের সবাইকে কিন্তু এটা মনে করে দিতে হবে, এটা কিন্তু থাকা উচিতই, আমি বলি মাস্ট। সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু, আমরা কিন্তু সমাজের দর্পণ একদিক দিয়ে চিন্তা করতে গেলে, কারণ সবাই আমাদের দিকে দেখে, আমাদের গান শুনে আমাদের দিকে তাকায়, আমরা কি কথা বলি, কোথায় কি করছি, কি কাজ করছি, কিভাবে চলছি, সবাই কিন্তু ফলো করে। কাজেই আমার মনে হয় যে এগুলো একটু আমাদের, আমরা যারা আছি, যারা মিডিয়াতে আছে বা যারা সাংস্কৃতিক অঙ্গনে আছে, তাদেরকে এগুলি খেয়াল রাখা উচিত, আমাদের দায়িত্ববোধ আছে। আমি সব 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 সময় বলে থাকি যে আমাদের প্রত্যেকটা কাজের কিন্তু মানুষের চোখে কিন্তু এটা যায় এবং মানুষ দেখে, ফলো করে। কাজে আমার মনে হয় সেই দায়িত্ববোধ আমাদের অবশ্যই দরকার, এবং অবশ্যই আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ইভেন কি গানে, আমরা যে গানের কথা বলি, প্রত্যেকটা গানেও আমাদের সেই কথাগুলো, মেসেজগুলো থাকা দরকার বলে আমি মনে করি। এবং একটা কথা না বললেই নয়, আমরা ব্যান্ডে গান করি, অনেকে বলে হয়তো আমরা কেন রোমান্টিক গান করি না, কেন অন্য ধরনের গান করি, কিন্তু এটা কিন্তু আমাদের একটা দায়িত্ববোধ, আমরা কিন্তু সমাজে একটা মেসেজ দিতে চাই। এবং একটা গান যদি আমি বলি যে একটা নির্জলা প্রেমের গান, সেটাও কিন্তু একটা দেশাত্মবোধক গান হতে পারে। কিন্তু একটা নির্জলা প্রেমের গান দেশাত্মবোধক গান এই জন্য বলবো, কারণ এটা কিন্তু একটা সুস্থতা দিচ্ছে, একটা সমাজের একটা সুস্থ সুন্দর একটা দিক নির্দেশনা দিচ্ছে। কাজে এটাও কিন্তু আমি বলবো এটা এক ধরনের দেশাত্মবোধক গান। সেইভাবে আমি বলতে চাই, সমাজের দর্পণ যাদেরকে আমরা বলি, যাদেরকে দেখে আমরা অন্যরা দেখবে, শুনবে, তাদেরকে অবশ্যই সেই দায়িত্ববোধ থেকে অনেক কাজ করতে হয়। আমি একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত, সোয়াক নামে একটা প্রতিষ্ঠান, আপনারা হয়তো জানেন, সোয়াকের কথা শুনেছেন। আমি ওখানকার ভাইস চেয়ারম্যান এবং অটিস্টিক শিশুদের নিয়ে আমরা কাজ করি। কাজে আমাদেরও কিন্তু এইভাবে আমরা প্রত্যেক জিনিসে দেখে থাকি যে আমরা কিভাবে সমাজকে বদলায় দেওয়ার চেষ্টা করি। কিন্তু সবচেয়ে দুঃখ লাগলো যে এই এত কিছুর পরও, এত কাজ করার পরও যখন আমরা এই ধরনের কাজ দেখি কোনো মাধ্যমে, তাহলে সত্যি আমাদের আমরা কি আসলে কিছু করতে পারছি, আমরা কি ঠিক জায়গায় যাচ্ছি, আমাদের নিজেদের কাছে আমাদের প্রশ্ন হয়। সেই জন্য আমি বলবো যে আমরা যে কাজেই যেখানে থাকি না কেন, আমাদের প্রত্যেকটা কাজ সেই চিন্তা ভাবনা করে করা উচিত এবং সমাজের দিকে তাকিয়ে করা উচিত, আমি সেটাই মনে করি। ধন্যবাদ নকিব ভাই। আমি একটু দাদার কাছে যাব আপনার এই কথাটাকে নিয়েই, যে কোন দিকে যাচ্ছি, নৈতিকতা মূল্যবোধের জায়গা থেকে আমরা কোন দিকে যাচ্ছি। গণমাধ্যম যারা নিয়ন্ত্রণ করেন, যারা মালিক, তাদের কি কোনোই দায়িত্ব নাই? তাদের দায়িত্বটা আসলে কি? রামেন্দ্র মজুমদার, আপনি একটু মিউট আছেন। বাংলাদেশের যেটা অবস্থা সেটি হচ্ছে যে আমাদের
বৈষয়িক দিক থেকে আমরা প্রচুর উন্নতি করেছি, সেটা আমরা এই স্বাধীনতার 50 বছরে আমরা দেখতে পাই। বিভিন্ন সূচকে আমাদের ব্যাপক উন্নতি হয়েছে, কিন্তু নৈতিকতার দিক থেকে আমাদের প্রচন্ড অবক্ষয় হয়েছে, এটা স্বীকার করতেই হবে। আমরা নৈতিক শিক্ষা লাভ করতে পারিনি, দিতে পারিনি, এটা আমাদের একটা বড় ব্যর্থতা। এখন আমাদের নৈতিক শিক্ষার উপর জোর দিতে হবে। আমরা এই যে গণমাধ্যম কর্মী বা আমরা সংস্কৃতি কর্মীদের কথা বলছি, অবশ্যই একটা আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে, সেই সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা কাজটা করি। আমি যতই টাকার জন্য করি না কেন, যে যারা তারকা শিল্পী যদি বলি, কিন্তু তার কি কোনো দায়বদ্ধতা নেই? অবশ্যই আছে, নিশ্চয়ই তিনি সেটা মনে করেন। কারণ হাজার হাজার মানুষ তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে তাকে ভালোবাসে কেন? তার কাজের জন্য। এবং সেইখানে তিনি এমন যদি অকাজ করেন, তবে নিঃসন্দেহে মানুষ। আমি ব্যক্তিগতভাবে কোন সেন্সরশিপের পক্ষে নই, কিন্তু একটা তুষার যেটা বললেন যে মিডিয়া ওয়াচ অবশ্যই থাকা দরকার, যেটা বিদেশে আছে, এমনকি ভারতেও আছে, যে একটা কাউন্সিল আছে যেখানে আপনি কোনো একটা কন্টেন্ট সম্পর্কে আপত্তি জানাতে পারেন, যেরকম আমাদের প্রেস কাউন্সিল আছে। সেই তারপরে সেই অনুযায়ী ওই কাউন্সিল রেকমেন্ড করতে পারে যে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত। আমরা অনেক বিজ্ঞাপনের ক্ষেত্রে দেখেছি, আমরা বিজ্ঞাপনের ক্ষেত্রে অনেক বিজ্ঞাপনকে উইথড্র করা হয়েছে, কারণ তারা মানুষের যে অনুভূতিকে আহত করেছে বা কাউকে ছোট করেছে। এগুলো অবশ্যই খেয়াল করতে হবে। সুতরাং সকল ক্ষেত্রেই আমাদেরকে দায়িত্ব বোধের পরিচয় দিতে হবে, তা নইলে আমি নিজেকে শিল্পী বলে দাবি করতে পারবো না। ধন্যবাদ দাদা। এক একটা মতামত আসছে এক এক রকম। তুষার, এই জায়গা থেকেই বলি যে মিডিয়া ওয়াচ করে আমি কমপ্লেইন করব, সেটার বদলে কি এরকম হওয়াটা কি উচিত নয় যে এটা যেন নাই ঘটে? মানে এই যে বিষয়গুলি ঘটছে, একজন চিকিৎসক হিসাবে আপনার কাছে আমার প্রশ্ন হয়েছে যে এটা কি আমাদের সমাজের সম্মিলিত অসুস্থ মানসিকতার প্রতিফলন? একটা কি অসুস্থ সমাজ আমরা গড়ে তুলে ফেলেছি? আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হলে আমাদের এবং আমাদের পিতামাতাদের কি করা উচিত বলে মনে করেন তুষার? প্রথমত যে সোশ্যাল ট্যাবুগুলি আছে, যে সামাজিক যে ভুল ধারণাগুলি আছে, তার বিরুদ্ধে গণপ্রচারণা চালানো দরকার, গণসচেতনতা তৈরি করা দরকার, যাতে সবাই বোঝে যে কি আচরণ, কি ধরনের কথা বলতে হবে এবং কোন কাজগুলি করা যাবে না। অর্থাৎ ডুজ অ্যান্ড ডোন্টস, এই বিষয়গুলি অত্যন্ত স্পষ্টভাবে মানুষকে বলতে হবে এবং বারবার বলতে হবে। দ্বিতীয় হচ্ছে, আমরা ছোটবেলা থেকে যেমন অনেক কিছু এখন স্কুলে শেখাই, তেমনি এটাও ছেলে মেয়েদের শেখাতে হবে যে এই শিশুরা তাদেরই মতো শিশু এবং তারাও এই প্রকৃতির অংশ এবং তারাও এই স্বাভাবিক পৃথিবীরই অংশ। ফলে তারাও যেন কোনো সময় বড় হয়ে এবং এই ছোটবেলাতেও এই শিশুদের প্রতি কোনো নির্দয় আচরণ না করে। আমাদের সমাজে কিন্তু ছোটবেলায় এক ধরনের নির্দয়তার প্রশিক্ষণ আমরা পাই, আমরা এটা অস্বীকার করতে পারবো না। আমরা পিঁপড়া মারি, আমরা অহেতুক প্রাণী নির্যাতন করি, আমরা কুকুর বিড়ালকে নির্যাতন করি ছোটবেলায়, এবং কুকুরের লেজে পটকা লাগিয়ে দেওয়া হয়েছে, বিড়ালের লেজে একটা টিন বেঁধে দেওয়া হয়েছে। এই ঘটনা কিন্তু অহরহ ঘটে। এই ধরনের নির্দয় কর্মকাণ্ডগুলি কিন্তু আমাদের বন্ধ করতে হবে। এগুলি কিন্তু একটা সামাজিক শিক্ষার অংশ। নির্দয়তা মানুষ একদিনে শেখে না, ধীরে ধীরে শেখে। আরেকটা বিষয় যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের দায়িত্ববোধ সংক্রান্ত যে বিষয়গুলি, অর্থাৎ মিডিয়াতেও ডুজ অ্যান্ড ডোন্টস, কি করা যাবে এবং যাবে না, এই নিয়ে প্রশিক্ষণ দেওয়া খুব জরুরি। আমি লক্ষ্য করেছি যে আসলে অনেকেই বলছে যে অভিনেতা অভিনেত্রীরা সিদ্ধান্ত নেবেন। সব অভিনেতা অভিনেত্রী কিন্তু অত শিক্ষাগত যোগ্যতাও রাখেন না যে তাকে একটা ডায়লগ দিলে তিনি নিজের পড়ে বুঝবেন। কারণ অভিনয় এক ধরনের স্কিল, যেখানে আমার মনে আছে যে আমার শুভেচ্ছার আমার সঙ্গে কাজ করতো শামীম কিন্তু এখন একজন খুব জনপ্রিয় অভিনেতা। এখন তাকে যদি আমি একটা টেকনিক্যাল ডায়লগ দিই, সে কিন্তু বলে দিবে ওটা কোনোভাবে, কিন্তু সে তো এটার বাদ বিচার করতে পারবে না, সে তো অত পড়াশোনা করে নাই। কোন শামীম? আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বন্ধন নাটকে চা নিয়ে আসতো সেই শামীম, সে আমার শুভেচ্ছাতেও কাজ করতো, সে তো খুবই জনপ্রিয়। এরকম অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা শিক্ষাগত ভাবে অত হয়তো উন্নত না। ফলে এই জায়গাতে কাহিনীকারদের একটা বিরাট আমি মনে করি দায়িত্ববোধ থাকা উচিত। তিনি যখন কোনো এই ধরনের কাহিনী লিখবেন বা কোনো টেকনিক্যাল ইনফরমেশন দিবেন,
কোনো রোগ শোক, কোনো অসুবিধা, কোনো অসুস্থতা নিয়ে কথা বলবেন, তিনি যেন অবশ্যই সেটা নিয়ে ওই বিষয়ের কোনো বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেন এবং জেনে নেন তিনি কোনো ভুল তথ্য দিচ্ছেন কিনা। অসংখ্য তথ্য, মেডিকেল ভুল তথ্য, রাজনৈতিক ভুল তথ্য, ঐতিহাসিক ভুল তথ্য নাটকের মধ্যে ঢুকে যাচ্ছে। আমি একটা বলতে পারবো, এটা দ্বিতীয়। আর তৃতীয় যেটি আমি মনে করি সেটি হচ্ছে, আমি আবারও এটা প্রেস করতে চাই যে একটি কমিশন তৈরি করা খুবই জরুরি, যেখানে আমরা অভিযোগগুলি দিলে অন্তত তাদেরকে ডেকে এনে তাদের সঙ্গে কথা বলে যারা এই ভুলগুলি করছেন তাদেরকে কন্টিনিউয়াস একটা প্রশিক্ষণের মধ্যে রাখা যায়। আমি আবার নিজের একটা স্মৃতির কথা বলে শেষ করি। আমি একটা টক শোতে গিয়েছিলাম ইংল্যান্ডে গিয়ে, তো সেইখানে যিনি উপস্থাপক তিনি কোন একটা জায়গায় আমার সঙ্গে একমত এটা তিনি বলে ফেলেছেন। তাকে 1 সপ্তাহের মধ্যে অফকম নোটিশ করেছে যে উপস্থাপক হিসেবে আপনি কোন আলোচকের পক্ষ নিতে পারেন না, আপনাকে এখানে নিউট্রাল থাকতে হবে। এতটুকু সূক্ষ্ম বিষয় তারা নজরে রাখে এবং তারা সেই জন্য তাকে ডেকে এনে ভর্ৎসনা করেছে যে আপনি একজন আলোচকের সঙ্গে একমত হতে পারেন না। তো আমার মনে হয় যে এই সূক্ষ্মতাগুলি তো আমরা একদিনে অর্জন করব না, কিন্তু এটি খুব জরুরি। আরেকটা হচ্ছে, আমি মনে করি যে শুধু কর্মী অভিনেতা এদের উপরে জোর না দিয়ে আমাদের যারা চ্যানেল মালিক আছেন, যারা এই প্রতিষ্ঠানগুলির মালিক হয়েছেন আর্থিক যোগ্যতার কারণে বা রাজনৈতিক ক্ষমতার কারণে অথবা যে কোনো কারণেই হোক, তাদেরকে এক জায়গায় ডেকে তাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা খুবই জরুরি। আমি মিষ্টির দোকানে যদি মালিক হই, তাহলে সেই মিষ্টির দোকানের সব মিষ্টি আমিই খাবো কিংবা আমি মিষ্টি তৈরি করব, আমরাই আত্মীয় স্বজন মিলে মিষ্টির দোকানে বসবো, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এবং গণমাধ্যমের মালিকানা পেলেও যে একটা দায়িত্ববোধ থাকতে হয়, এটা তাদেরকে বলা খুবই জরুরি। গণমাধ্যমের মালিকানা পাওয়া শুধুমাত্র আর্থিক দক্ষতা এবং রাজনৈতিক ক্ষমতার বিষয় নয়, গণমাধ্যমের মালিকানা অন্যান্য ব্যবসার চাইতে আলাদা। এই বিষয়টি যেন তারা বোঝেন। একটা বিশ্ববিদ্যালয়ের মালিক হওয়া বা একটা বিশ্ববিদ্যালয় পরিচালনা করা, একটা গণমাধ্যম পরিচালনা করা আর একটা আইসক্রিমের দোকান পরিচালনা করা কিন্তু এক কথা না, এটা বুঝতে হবে। আমি একটু তুষারের সঙ্গে যুক্ত করতে চাই। আমরা যে এতক্ষণ আমরা শিল্পীদের বা সংস্কৃতি কর্মীদের দায়বদ্ধতার কথা বলেছি, কিন্তু তুষার যেটা বলেছেন সেটা শতভাগ সত্যি, যে এই যে যারা চ্যানেলের মালিক আছেন তাদেরকে তাদের দায়বদ্ধতা সম্পর্কে আরো সচেতন হতে হবে এবং তাদেরকে সহজে সচেতন করা যাবে বলে আমি মনে করি না, কারণ তারা একটা পুঁজি বিনিয়োগ করেছেন, তার একটা লাভ চান। কিন্তু আমি মনে করি সেখানে আইনের প্রয়োগ করতে হবে সেখানে। কিন্তু আমি মনে করি এই দায়িত্বটা সম্প্রচার কর্তৃপক্ষের অবশ্যই নিতে হবে। আমি বাংলাদেশ টেলিভিশনের উদাহরণ দিই, সেখানে সবকিছু প্রিভিউ হয়, সেখানে এই চট করে যে কোনো দায়িত্বহীন আচরণ করা কোনো কন্টেন্ট যেতে পারে না। সেই রকম আমি মনে করি সব চ্যানেলের নিজেদের করা উচিত, প্রিভিউ করা উচিত এবং সেটার দায়িত্ববোধ সম্পন্ন লোককে, যোগ্য লোককে দিয়ে প্রিভিউ করানো উচিত। আমি যদি একটু জিজ্ঞেস করতে পারি, আমি সরি, বাট আমি রিয়েলি কনফিউজড আপনাদের কথা শুনে। আপনারা প্রত্যেকেই এখানে বলেছেন যে আপনারা সেন্সরশিপ চাচ্ছেন না, রাইট? আই আন্ডারস্ট্যান্ড দেয়ার মাইট বি ইস্যুস, বাট সেন্সরশিপ যদি না থেকে থাকে, যদি যেহেতু আমাদের এখানে কোনো কমিশন অথবা কোনো কন্ট্রোল বডি নেই, হাউ ডু ইউ এক্সপেক্ট যে ওনারা যারা বিত্তবান আছেন অথবা যারা অভিনেতা অভিনেত্রী আছেন তারা তাদের দায়িত্বের কথা শুনে, নৈতিকতা শুনে সব কাজ ঠিক মতো করবেন? They will not. And it's a very মানে লজিক্যাল সেন্স যে এই ভাবে তো আসলে চলতে পারে না, বিকজ এটা তো শুধুমাত্র নাটক না, এটা শুধুমাত্র বক্তব্য না, এই বক্তব্যটা সমাজের একদম প্রথম থেকে নিচু পর্যন্ত প্রতিটা জায়গায় কিন্তু আঘাত করেছে। আপনারা যদি চিন্তা করে দেখেন, এই বক্তব্যটা প্রতিটা ফ্যামিলিতে, যাদের ফ্যামিলিতে প্রতিবন্ধিতা সম্পন্ন সন্তান আছে তাদেরকে আঘাত করেছে, ওই মায়েদের আঘাত করেছে। এবং এই মা হয়তো সারা জীবন ধরে এটা বহন করে চলবে, অথবা এই প্রতিবন্ধিতা সম্পন্ন ব্যক্তি যারা বুঝতে পারেন তারা সারা জীবন ধরে ব্যবহার করে চলবেন। হাউ ডু ইউ এক্সপেক্ট যে এটা আপনি যেটা বলে ফেলেছেন, ভুল করে ফেলেছেন, ক্ষমা চেয়ে ফেলেছেন, অথচ এই বিষয়গুলি আপনি ফেরত আনবেন অথবা এটা রেমেডি করবেন? আমি যদি একটু অ্যাড করতে চাই ড্যানির সাথে, এটা সেন্সরশিপ হোক বা যে প্রক্রিয়ায় হোক না কেন, দাদা যেটা বলেছেন যে বিটিভিতে কিন্তু প্রিভিউ হয় এবং সেই প্রিভিউ জিনিসটা কিন্তু আমাদের প্রাইভেট চ্যানেলগুলোতে মোটেই আছে বলে আমি মনে করি না। যদি থাকতো তাহলে এই নাটকটা কিছুতে প্রচারিত হতে পারতো না।
এবং এটা কিন্তু এনশিওর করতে হবে প্রথমত। নকিব ভাই, আমি কিন্তু এটা শুনেছি চ্যানেল আই, যখন চ্যানেল আইকে বলা হয়েছে, তাদের কাছ থেকে জানতে যাওয়া হয়েছে যে কেন তারা এই ধরনের বক্তব্য মানে ইয়ে করলো, ব্রডকাস্ট করলো, তারা কিন্তু বলেছে যে এটা ছাড়া করা হয়েছে, অথবা তাদের প্রিভিউ কমিটি এটা এগ্রি করেছেন ওনারা, এবং মিডিয়াতে এগ্রি করেছেন। তাহলে প্রিভিউ কমিটির যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। আই ডোন্ট নো, আমি একাত্তর চ্যানেলের একটা বক্তব্যে এই জিনিসটা নিজে শুনেছি যে ওনারা এটা করেছেন, অমিট করেছেন, যে এটা মানে ওনাদের প্রিভিউ কমিটি এগ্রি করেছেন যে এটা ওনারা বলে যে শেষের যে বক্তব্যটা আছে এটা ছাড়া প্রকাশ করেছেন, বাট এটাতে তাদের দায়িত্ব তো শেষ হয়ে যায়, দায়িত্ব এড়ানো যায় না, না না কোনো সময় এড়ানো যায় না এটা। ধন্যবাদ। তুষার কি এটার সাথে কিছু যোগ করবে বলে? এখানে আসলে কিছু জিনিস হচ্ছে যে আমরা এক্সপেক্ট করি, আর কিছু হচ্ছে যে বাস্তবতায় যে পরিমাণ কন্টেন্ট তৈরি হয়, এই পরিমাণ কন্টেন্ট প্রিভিউ করা খুবই কঠিন। যেটা আমরা করতে পারি, সব কন্টেন্ট তো খারাপ না, এরকম বা সব কন্টেন্ট নিয়ে তো আমাদের অভিযোগ হয় না। যে কন্টেন্ট গুলি নিয়ে আমাদের অভিযোগ হবে, যখন এটা কমিশনে যাবে এবং কমিশন যখন এইগুলিকে ভৎসনা করবে, এগুলিকে আটকাতে শুরু করবে বা এগুলিকে তুলে নিতে বলবে, তখন অটোমেটিক্যালি মানুষ নিজের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হবে। ইউকেতে কিন্তু সেন্সরশিপ নাই, কিন্তু কমিশনটা আছে। যখনই কেউ কোনো কিছু না আপত্তি হয়, ওই কমিশনের কাছে যায়। আমরা যদি প্রত্যেকটা জিনিস দেখে দিতে শুরু করি, সেটা কিন্তু আসলে বাস্তবসম্মত না। এটা হচ্ছে একটা। দুই হচ্ছে ইউটিউব, সোশ্যাল মিডিয়া আর অন্যান্য জায়গাগুলি, টিভি চ্যানেল, রেডিও, এখন কিন্তু গণমাধ্যম একটা সর্ববিস্তৃত একটা জায়গায় পরিণত হচ্ছে। এমনকি পডকাস্টের মতো একটা বিষয় আছে যেখানে একজন লোক কথা বলছেন এবং শুধু সাবস্ক্রাইবাররা শুনছে। তাই এই জায়গাতে আমাদের একটা কমিশন থাকে এবং অভিযোগ করতে পারাটা বেশি জরুরি। 1 লক্ষ কন্টেন্টের মধ্যে 2000 কন্টেন্ট নিয়ে অভিযোগ হবে, সেই 2000 নিয়ে বিচার আচার হবে। আরেকটা হচ্ছে আমাদের অবিলম্বে, আমি কেন মালিকদের কথা বলেছি, যাতে মালিকরা একটা এডিটোরিয়াল বোর্ড তৈরি করেন, যারা যে কোনো কন্টেন্ট যখনই আসবে, স্ক্রিপ্ট আসুক অথবা একটা কন্টেন্ট বানানো অবস্থা আসুক, তারা সেটা দেখবেন এবং দেখে সেখানে যদি আপত্তিকর কিছু থাকে সেই বিষয়টি নিয়ে তারা নির্মাতাদের সাথে কথা বলবেন, হয় সেটা রিপেয়ার করবেন, নইলে বাদ দিবেন, নইলে পুরো বিষয়টাই বাদ দিবেন। এনটিভিতে মুস্তফা কামাল সৈয়দ সাহেবকে এটা আমি করতে দিই, আমি তাকে কিন্তু ব্যক্তিগতভাবে প্রত্যেকটা নাটক তিনি বসে বসে দেখতেন। বাংলা ভিশন একটা এডিটোরিয়াল কমিটি তৈরি করেছিল, যেখানে হায়দার আকবর খান রণ সাহেবের ভাই ছিলেন, উনি সেই কমিটিতে ছিলেন। আমরা চাইলেই কিন্তু একটা এডিটোরিয়াল বোর্ড তৈরি করতে পারি, যেখানে চ্যানেলগুলিতে যে কোনো কন্টেন্ট আসবে তারা সেটা দেখবেন। সমস্যা হচ্ছে ইউটিউবের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইউটিউবের জন্য আমরা একটা ন্যাশনাল কমিউনিটি স্ট্যান্ডার্ড তৈরি করতে পারি, এবং সেই কমিউনিটি স্ট্যান্ডার্ড যদি কেউ ব্রেক করে, তাহলে আমরা কমিশনকে এটার ব্যাপারে কমপ্লেইন করব এবং কমিশন ইউটিউবকে অনুরোধ করবে এটাকে সরিয়ে নিতে। কমিশনের কাছ থেকে যদি কোনো অনুরোধ ইউটিউবের কাছে যায়, তারা যেন সেটা মানে, সেই জন্য আমাদের মন্ত্রণালয়, সেটা আইসিটি মিনিস্ট্রি হোক আর তথ্য মন্ত্রণালয় হোক, তারা ইউটিউবের সঙ্গে একটা চুক্তিতে আসবে যে যদি এই কমিশন বলে যে এই কন্টেন্টের মধ্যে এই আপত্তিকর জায়গা আছে, তোমাদেরকে হয় সেটা এডিট করে ফেলে দিতে হবে অথবা কন্টেন্টটা সরিয়ে দিতে হবে। পশ্চিমারা পুরো কন্টেন্ট সরাতে কখনো রাজি হবে না, কিন্তু আপত্তিকর জায়গাটাকে তারা হয় মিউট করে দিবে অথবা সেটাকে ব্লার করে দিবে। এরকম অসংখ্য ইউটিউব কন্টেন্ট আছে যেখানে নকিব ভাইদের গান যখন বাজে সেটা মানে মিউট হয়ে যায়, কারণ এটা কপিরাইটে। ঠিক একইভাবে যখন কমিশন আপত্তি করবে, তখন বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে এটা অটোমেটিক্যালি মিউটেড হয়ে যাবে অথবা ব্লার হয়ে যাবে। এগুলো কিন্তু করা সম্ভব না। এটা একটা দীর্ঘ সমর্থন করছি, কিন্তু একটা জিনিস, আমি সরি, বাট আমার কাছে একটা জিনিস ইয়ে লাগছে যে তুষার, আপনি যেটা সাজেস্ট করছেন যে মানে ঘটনাটা ঘটে যাওয়ার পরে তারপরে একটা রেমেডি আসবে। হাউ অ্যাবাউট এই যে 20 লাখ মানুষ এই রং মেসেজটা পেলো, তারপরে যদি এটা বন্ধ হয়ে যায়, উই ক্যানট মেক দিস, কি বলবো, যে আমরা এটা রিভার্ট করতে পারবো না। তো তাদের যে মানসিক ক্ষতিটা হলো অথবা সামাজিক ক্ষতিটা হলো, সেই ক্ষতিটা আমরা পূরণ করতে পারবো না। এটা যখন তখন এটা আস্তে আস্তে কমে আসবে। এটা যখন প্র্যাকটিস হতে শুরু করবে, যেটার ব্যাপারে অভিযোগ যায় এবং বন্ধ হয়, তখন কিন্তু মানুষ আগে থেকে সচেতন হবে। কিন্তু আমরা যদি প্রত্যেকটা কন্টেন্ট আগে থেকে দেখতে চাই, প্রত্যেকদিন যে পরিমাণ কন্টেন্ট ইউটিউবে উঠে এবং টেলিভিশনে চলে, 40টা টিভি চ্যানেলে প্রত্যেকদিন কমপক্ষে, আপনি নিজেই বলেছেন যে যারা টাকা বিনিয়োগ করেন
তারা যথেষ্ট পরিমাণ ফাইন্যান্সিয়ালি সলভেন্ট। এবং একটু আগে এই আলোচনাতেই আরেকটা এই কথা জন্যই তো এসছে, কমিশনটা দরকার, এই এই জন্যই তো জন্যই কমিশনটা আরেকটা কথা এসছে যে আমরা মুনাফা নির্ভর, ব্যবসা নির্ভর জীবন পরিচালনা করছি, আমরা নৈতিকতা নির্ভর জীবন পরিচালনা করছি না। আমাদেরকে ডিসাইড করতে হবে যে এক্স্যাক্টলি হোয়াট ওয়ে উই শুড গো ফরওয়ার্ড। তা তো আমরা আমরা একটা পুঁজিবাদী সমাজে বাস করছি, পুঁজির উপর চলছে, যাই হোক। কিন্তু জি, আমরা ড্যানি, এক মিনিট আপন, ড্যানি, আপনার একটা আশঙ্কা ঠিকই যে যতদিন না আমরা নিজেরা দায়িত্ববান হচ্ছি ততদিন একটা সেন্সরশিপের প্রয়োজন আছে। কিন্তু আমরা মনে করি যে এখন বাংলাদেশে এমন অবস্থা দাঁড়িয়েছে যেখানে তুষার বললেন, আমিও মনে করি যে একটা কমিশন করা দরকার যারা এই সব ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আপন ধন্যবাদ। অনুমতি দিলে আমি কি জি, একটা জিনিস প্লিজ একটু পড়ে শোনাতে পারি? সেটা হচ্ছে প্লিজ। আমার একটি বোন আছে, আমার খালাতো বোন নয়ন, ও কানাডাতে থাকে। ওদের সন্তানটি অটিস্টিক। ও আমাকে এইমাত্র একটা টেক্সট করেছে, সেখানে ও লিখেছে, আমি প্রথম থেকে দেখছি তোমাদের ভাবনাটা বদলাই, অনেক ধন্যবাদ। আমার 9 বছরের জার্নি আমিরাকে নিয়ে। আমিরা হচ্ছে ওর সন্তান। আমি পলাশ ওর স্বামী, আমি পলাশ একাই সামলে আসছি। ঢাকাতে 2018-তে যাবার সময় কি ভয় পেয়েছি শুধু এটা ভেবে আমিরাকে সবাই কিভাবে অ্যাকসেপ্ট করবে। অটিজম নিয়ে এখনো মানুষ কিচ্ছু জানে না। ইনক্লুসিভ এনভায়রনমেন্ট থাকলে তখনই প্রাণ খুলে বাঁচা যায়। তো আমার এই মেসেজটা পড়ে মনে হয়েছে দুটো বিষয়। একটা হচ্ছে অটিজম নিয়ে এখনো কেউ কিচ্ছু জানে না, এটা হচ্ছে মায়ের রিয়েলাইজেশন। আর যেখানে জানানোর দায়িত্বটা মূলত গণমাধ্যমের, সেই গণমাধ্যম যদি এরকম একটা মারাত্মক রোল প্লে করে তাহলে তো আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই যে ইনক্লুসিভ এনভায়রনমেন্ট, মানে এটা আমরা আসলে যদি তৈরি করতে না পারি, এই যে সারাক্ষণ আলাদা করে রাখি, তাহলে সমস্যা হিসেবেই এটা রয়ে যাবে। থ্যাংক ইউ, সরি ইন্টারাপ্ট করলাম। সরি, আমি আপন ট্রপার সাথে একটু অ্যাড করতে চাই। ইনক্লুসিভ সমাজটা কিন্তু তখনই হবে যখন সমাজ পিওর হবে। সমাজ আমার বাচ্চাটাকে বলবে না প্রতিবন্ধিতা মানে একটা দোষ, প্রতিবন্ধিতা একটা গালি হয়ে গেছে এখন। সমাজ আমার দিকে তাকিয়ে বলবে না যে আমি পাপ করেছি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ড্যানি খুব সুন্দর করে বলেছেন, এটা আমি বলতে চাচ্ছিলাম আসলে। এবং এই সময়টুকু আমাদের লাগবে এবং সেই জন্য আমাদের কাজ করতে হবে অনেক বেশি, আমি মনে করি। এবং আমি তুষারের সাথে একমত যে একটা কমিশন করা দরকার, খুব শীঘ্রই করা দরকার। কারণ এইভাবে চলতে থাকলে আসলে আমাদের সমাজে খুবই খারাপ দিকে আমরা যাবো আসলে। জি, চমৎকার আলোচনা হচ্ছে। 3টে বিষয় এসেছে, যে কমিশন করার বিষয়, সেন্সরশিপ করার বিষয় এবং প্রিভিউ কমিটি করার বিষয়, এবং এটা করার ভিতরে আসলে বাস্তবতাটা কি। তুষারের সঙ্গে আমি একটু শেয়ার করি যে আমাদের চ্যানেলে প্রতিদিন, শুধু চ্যানেলেই প্রতিদিন কমপক্ষে, আমি আবারও বলি, কমপক্ষে 120টি নাটক যায়। এবং সপ্তাহে, এবং ইউটিউবে কত, এইটা যদি গোনা যায় তাহলে যেটা মুশকিল হবে, তুষারের যে কথাটা বলেছেন আমি সেটা শুধু কমপ্লিমেন্ট করি, যে সত্যি সত্যি একটা প্রিভিউ কমিটির পক্ষে এটাকে দেখে, অর্থাৎ যেই ঘটনাটা বিআরটিএতেও ঘটেছে, যে ড্রাইভারদের লাইসেন্স দেওয়ার জন্য যতগুলো ইনস্ট্রাক্টর প্রয়োজন এবং যতগুলো ড্রাইভার আমাদের প্রয়োজন, সেটা আগামী 33 বছর লাগবে ড্রাইভিং পরীক্ষা শেষ করতে শুধুমাত্র। না, কিন্তু এখানে আমি একটু সংশোধন করি, সেটা হচ্ছে একটা কমিটি সব চ্যানেল করবে কেন? চ্যানেলের নিজস্ব কমিটি থাকবে, যেভাবে বিটিভির আছে, যেভাবে আমরা 21 টিভিতে দেখেছি ছিল, যেভাবে মোস্তফা কামাল সৈয়দের প্রসঙ্গ এলো যে এনটিভিতে উনি প্রতিটা নাটক দেখে। আমি শেষ করতে পারিনি ত্রপা, আমি সেই কারণে বললাম যে তুষার যেটা বলেছেন যে একটা প্রিভিউ কমিটি করে, একটা প্রিভিউ কমিটি হবার পরেই সেটাকে দেখে দেখাটা উচিত। দুটো জিনিস রয়েছে তো, যে প্রিভিউ কমিটি টেলিভিশন চ্যানেলের গুলো দেখতে পারবেন, আমাদের মনে হয় এই প্রস্তাবনাগুলো অনেকেই শুনবেন বা এই প্রস্তাবনাগুলো যাবে। আমি একটু আমাদের বিখ্যাত অভিনেতা নির্দেশক আতাউর রহমান ভাইয়ের একটা লেখা একটু পড়ে শুনিয়ে ড্যানি আপনার কাছে আসবো প্রশ্নটাকে নিয়ে। আমার তিনি লিখেছেন যে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী সন্তানেরা আমাদের দেশের প্রতিটি মানুষের সন্তান, তারাই সমাজের সবচেয়ে সৃজনশীল এবং
দেশপ্রেমিক। স্টিফেন হকিং যৌবনকাল থেকে দৈহিকভাবে প্রতিবন্ধী হয়েও বিশ্বের সেরা থিওরিটিক্যাল পদার্থবিদ। কেবল ক্ষমা চাইলে হবে না, কারণ অনেকেই ক্ষমা চেয়েছেন যারা অভিনয় করেছেন এবং যারা বানিয়েছেন। কেবল ক্ষমা চাইলে হবে না, যারা ওদেরকে পাপের ফল হিসেবে নাটক চলচ্চিত্রে রূপায়ণ করেছে, আমি তাদের দেশের আইন অনুযায়ী তাদের শাস্তি দাবি করি, শুধু ক্ষমা চাইলে হবে না। আতর ভাই এটা লিখেছেন যে শুধু ক্ষমা চাইলে হবে না। ড্যানি, এই প্রসঙ্গে আমি প্রশ্নটা করতে চাই যে আপনারা কি দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের শাস্তির জন্য, আপনাকে বলছি যে আমি কেন নই, আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে আপনি কেন চাচ্ছেন না প্রচলিত আইন ব্যবস্থা করে, একটি সাংগঠনিক কাঠামো থেকেই এটা করাটা হলে হয়তো জোরদার হবে, সেই কারণেই বলছি যে আপনারা কি, যেহেতু আপনি পিএফডিএ তে করেন, আছেন একটি সংগঠন, দেশের প্রচলিত আইন অনুযায়ী কি তাদের শাস্তি দাবি করছেন, নাকি শুধুই ক্ষমাটাকে নিয়ে আমরা একটি ইনক্লুসিভ সমাজ গঠন করার জন্য আবার যেই আন্দোলনটা চলছে সেটাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে চাচ্ছি? ড্যানি। সত্যি কথা বলতে কি, আমি একটা প্রতিষ্ঠান পরিচালনা করি, এটা ঠিক, কিন্তু ইভেন যদি আমি এটা নাও করতাম, আমি যদি কোনো কিছুর সাথেও না থাকতাম, I would have stand for my guilt. Because এই পরিমাণ অপমান, হ্যাঁ, আমি যখন ম্যাচিওর ছিলাম, যখন আমার সন্তান আমার কাছে এসছে, তখন আমাকে এই কথাগুলি শুনতে হয়েছে, আমাকে সংসার ভাঙতে হয়েছে শুধুমাত্র এই কথাগুলির জন্য। বাট এখন এই 21 শতকে এসে যখন আমার ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিবন্ধিতাকে ওভারকাম করে সে একটা প্রতিষ্ঠানে চাকরি করছে, সে নিজের পায়ে দাঁড়িয়েছে, সেই সময়ে কেউ যদি আমাকে সেই আবার 25 বছর আগের সময়টাতে নিয়ে যেতে চায়, তো আই উড টেক দ্যাট। একা লড়তে হলে আমি লড়ব। আইনের আওতায় এই বিষয়টা তো অবশ্যই আসতে হবে, কারণ এই ক্ষতিটা শুধুমাত্র মানে নাট্যাঙ্গনে নয়, এই ক্ষতিটা মানে বাংলাদেশের 2.8 মিলিয়ন পরিবার আছে যারা সাফার করছে। প্রতিটা মা ঘরের ভেতরে, নিজের ভেতরে অনবরত মানে যুদ্ধ করে যায়। অনেক সময় আছে তার মানে শ্বশুর শাশুড়ি অথবা পরিবারের অন্যান্য যারা আছে তাদের সাথে ফাইট করে যায়। এখন যখন একটা সামাজিক ভাবে এই প্রেশারটা তার কাছে আসে, অথবা সামাজিক ভাবে এই বিষয়টা এন্ডোর্স করা হয় যে আসলেই এটা পাপের ফল, সবার তো এটা বাধ্যমূলক একটা ধারণা হয়েই যাবে, আনটিল অ্যান্ড আনলেস এটাকে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হবে। আমি আরেকটা কথা মনে করি যে আমরা দেখেছি অতীতে হাইকোর্ট অনেক সময় স্বতঃপ্রণোদিত হয়ে আমাদের কোনো একটা সামাজিক ব্যাপারে রুল ইস্যু করেন। আমার মনে হয় এটাও যদি হাইকোর্টের মাননীয় বিচারপতিরা গ্রহণ করেন এবং তারা যদি স্বতঃপ্রণোদিত হয়ে এই ব্যাপারে একটু ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে বোধহয় ভালো হয়। আমরা দুটো ভাবে ভাবছি দাদার একটা কথা খুব ভালো আমার কাছে মনে হয়েছে, একটা ভালো সাজেশন, যে হাইকোর্টের কাছ থেকে হয়তো রিটটা আসাটা জরুরি, যে কেন এই ধরনের অপপ্রচার বন্ধ করা হবে না। শুধুমাত্র এইটাই না, এই যে প্রযোজক, পরিচালক, লেখক যিনি এই লেখাগুলি লিখেছেন, যে চ্যানেল এগুলি প্রচার করেছেন, তারা আগামী একটা বছর তাদের সমস্ত প্রোডাকশন যেগুলি আছে সেগুলির সামনে পিছু লেখা থাকুক, লেখা দিক যেটা পাপের ফল না, এটার জন্য মায়ের কোনো দোষ নেই, প্রতিবন্ধিতা কোনো অপরাধ না। এই লেখাগুলি তো আমাদের পাল্টে দিতে পারে, হাজার হাজার মানুষের মানসিকতা পাল্টাতে পারে। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। নকিব ভাই কিছু শেয়ার করবেন এর সঙ্গে? যে আমি শাস্তির কথা নিয়ে বলেছি, আমার তো মনে হয় শাস্তি হওয়া উচিত, কারণ শুধু ক্ষমা চাইলেই এটা যে পার পেয়ে যাবে এটা আমি মনে করি না, কারণ যেটা ড্যামেজ করেছে করে ফেলেছে, এবং সেটা একটা এই পর্যায় থেকে আমি অবশ্যই এটা শাস্তি দাবি করব, প্রচলিত আইনে শাস্তি দাবি করব। তুষার কিছু যোগ করবেন এটার সাথে? মূল বিষয় হচ্ছে আসলে অপরাধ হিসেবে এটাকে বিবেচনা না করে আমার কাছে মনে হয় এটাকে অন্যায় হিসেবে বিবেচনা করা উচিত। কেননা
এটা কিন্তু আমাদেরকে বুঝতেই হবে যে ইচ্ছাকৃতভাবে কেউ এটা করে না। যেই করে থাকুক সে কিন্তু অনবধানতা বশত অথবা অসংবেদনশীলতা বশত এই কাজটা করেছে। ফলে আমার কাছে মনে হয় যে যত বেশি আমাদের আমরা শাস্তির কথা বলবো, শাস্তি আসলে এটাকে বদলাতে পারবে না, বরং সচেতনতা এবং অনুশোচনা, অনুতাপ এটাকে বদলাতে পারবে। আমার কাছে মনে হয় যে 1 বছরের জন্য আপনি লিখে দিতে পারেন এটা। যেমন আমি খুব সহজভাবে বলি, সিগারেট মৃত্যু ঘটায়, সিগারেট এবং মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমরা 30 বছর ধরে লিখে দিচ্ছি, লিখে কিন্তু সমাজে কোনো কিছু বদলায় নাই। বদলানো সম্ভব কখন? যদি আপনি সত্যি সত্যি সমাজকে পরিবর্তন করার জন্য মাঠ পর্যায়ে আমরা কাজ করতে পারি। অর্থাৎ আমরা যদি প্রকৃত অর্থেই একটা কমিশন তৈরি করতে পারি, একদিকে আমরা শিল্পীদেরকে এবং যারা এই মিডিয়াতে কাজ করেন, গণমাধ্যমে কাজ করেন, তাদের জন্য একটা নীতিমালার মধ্যে নিয়ে এসে তাদের স্কিল এবং তাদের সেন্সিটিভিটি এই দুইটাকে ডেভেলপ করাতে পারি, এবং আমাদের চ্যানেল এবং অন্যান্য গণমাধ্যম যারা পরিচালনা করেন তাদের পরিচালনা পদ্ধতিতে একটা পরিবর্তন আনার জন্য চেষ্টা করতে পারি, তাহলে এটাকে কার্যকরভাবে আপনি প্রতিরোধ করতে পারবেন। তারপরেও কিন্তু একটা দুইটা এরকম ইনসেনসিটিভ কাজ হবে, ওই একটা দুইটাতে নামিয়ে আনাটাই হচ্ছে আমাদের চেষ্টাটা। 100% কোনো কিছুকে প্রিভেন্ট করা যায় না, কিন্তু যখনই ওইটা একটা দুইটাতে নেমে আসবে, সংখ্যাটা কমে যাবে, তখনই এই কমিশন আরো জোরালো ভাবে এই কাজগুলি করতে পারবে। এবং আমার কাছে মনে হয় এই ঘটনাটা যেহেতু একদিনে ঘটে নাই, এটা বদলাবে, আগামীকাল বদলাবে না। আমাদের চেষ্টা করা উচিত অতি দ্রুত এটা যেন আমরা বদলাতে পারি, সেই জন্য একটা শর্ট টার্ম, একটা মিড টার্ম এবং একটা লং টার্ম গোল ঠিক করে এখনই কাজ শুরু করা। এবং সেই কাজের প্রথম স্টেপ হওয়া উচিত সরকারকে বলা অথবা যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলা, দ্রুত এই কমিশনটা গঠন করা, যাতে আমরা অভিযোগগুলি দিতে পারি। অভিযোগ দেওয়াটা খুব জরুরি, কেননা আমরা আশা করছি যে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই ধরনের বিষয় ডেকে পাঠাবে। কিন্তু আপনি একটু আগে বলেছেন আপন যে প্রতিদিন 40টা চ্যানেলে অন্তত পক্ষে 120 ঘন্টা নাটক প্রচারিত হয়, এবং 120 ইন্টু 40 ধরেন, 120 ইন্টু 30 যদি ধরেন, তাহলে 120 ইন্টু 30 দিনে কত? 3600 ঘন্টা নাটক প্রচারিত হয়। এর বাইরে গান প্রচারিত হয়, এর বাইরে তথ্যচিত্র প্রচারিত হয়, এর বাইরে সিনেমা হয়। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে হাবা হাসমত নামে একটা ছবি হয়েছিল, যেখানে হাসমত একজন অটিস্টিক শিশুর চরিত্রে আসলে করেছিলেন, এবং এই পুরো ছবিটার মধ্যে হাসমতকে হাস্যকর ভাবে দেখানো হয়েছিল। এই অসংবেদনশীলতা তো আজকের ঘটনা না, এটা আমাদের সমাজে ঘটে আসছে। বলে এটা বন্ধ করতে আমি কালকেই পারবো না। এটা বন্ধ করার জন্য আমাদেরকে একটা রিয়ালিস্টিক চিন্তা করতে হবে, এবং সেই রিয়ালিস্টিক চিন্তার অংশ হিসেবে আমার মনে হয় যে অতি দ্রুত আমাদেরকে কমিশনটা গঠন করার জন্য চেষ্টা করতে বলা উচিত। নইলে হাইকোর্টের কাছে উনি একটার জন্য, হাইকোর্ট একটা বা দুইটার জন্য এরকম সুও মতো করবে, শতপ্রবৃত্ত হয়ে ডেকে নিয়ে আসবে, এনে ভর্ৎসনা করবে। কিন্তু যদি 300, 500, 1000 এর কন্টেন্ট তৈরি হয়, কতবার বলবে না। কিন্তু এই জন্য আমার কাছে জরুরি মনে হয় যে আমাদের যেন দ্রুত কমিশনটা তৈরি করা যায়, যাতে আমরা এই ধরনের অসংবেদনশীলতা দেখতে পারলেই তাদের কাছে বলতে পারি, এবং বলার সাথে সাথে এই কন্টেন্ট গুলি বন্ধ হয়, কেউ সঙ্গে সঙ্গে এটা দেখে এবং দেখে একটা সিদ্ধান্ত দেয় যে এটা যাওয়া উচিত বা উচিত না, অথবা যদি যায় তাহলে কিভাবে যাবে। এই সঙ্গে আমি সামাজিক আন্দোলনের উপরে গুরুত্ব দেব। আমরা দেখেছি যে সামাজিক আন্দোলনের ফলে আজকে দেশে বাল্য বিবাহ কমেছে, আমরা যে ক্ষেত্রে আমরা ইফটিজিং বলি সেসব কিছুটা কমেছে, অ্যাসিড সন্ত্রাস কমেছে। সুতরাং আমরা যদি একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি পাশাপাশি, তাহলে কিন্তু ভালো কাজ হবে বলে আমি মনে করি। দাদার কথার সাথে আমি একটু অ্যাড করব। আমি তখন ইউনিসেফে কাজ করি, তো ইউএনডিপির আগে একটা চলতো, পরিবার পরিকল্পনার একটা ক্যাম্পেইন চলতো, ছোট পরিবার সুখী পরিবার। আমি শিওর আমরা সবাই জানি এটা। ওই সময়টাতে বাল্য বিবাহের পরিমাণ মানে হিউজ বেড়ে গিয়েছিল। কেন জানেন? আমি শিওর কাপা হয়তো বলতে পারবেন, কারণ ছোট্ট একটা ক্যাম্পেইনে বলা ছিল ছোট পরিবার, যেটা গ্রামে শোনা যায় ছোট পরিবার মানে হচ্ছে বয়সে ছোট বউ। আমরা যখন অন্যায় এবং কি বলবো যে অপরাধ এই দুটোর ডেফিনেশন খুঁজে বেড়াই, আমরা কিন্তু একটা জায়গায় ভুলে যাচ্ছি যে যদি অপরাধের অথবা অন্যায়ের শাস্তি না হতে বাড়তেই থাকবে।
আজকে এইটাই একমাত্র নাটক না, আই এগ্রি। যে কারণে আমি শিওর রামেন্দ্রদা মনে করতে পারবেন, যখন সাংস্কৃতিক মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের টকশো ছিল, উনি কিন্তু একটা কথা বলেছিলেন যে এই বিষয়গুলি উনি তথ্য মন্ত্রণালয়ে জানাবেন এবং এটা প্রতিরোধের ব্যবস্থা করবেন। আমরা এই কথাগুলি আজকে থেকে বলছি না, অনেকদিন থেকে বলছি। আজকে থেকে এই প্রতিবাদ চলছে না, অনেকদিন থেকে হচ্ছে। আজকে এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে এত বড় করে এসছে দেখি আমরা হয়তো এটা নিয়ে এত সোচ্চার। কিন্তু এটার যদি সাজা না হয়, এটা যদি শাস্তি না হয়, আমরা যদি এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আজকে অন্যায় মনে করে ছেড়ে দিই, এটা চলতেই থাকবে। শাস্তির জন্য তো টাইম লাগবে, শাস্তি তো আমরা মন গড়া শাস্তি দিতে পারবো না, টাইম লাগবে। সেই আইনটা কে তৈরি করবে? প্রতিবন্ধী সুরক্ষা আইনের এই জন্য কমিশনটা দরকার। 37.4-এ খুব স্পষ্ট করে বলা আছে এটা। প্রতিবন্ধিতা সুরক্ষা আইন 2013-37-4-এ খুব স্পষ্ট করে এখানে বলা আছে যে কোন ধারায় কিভাবে কি শাস্তি হবে, কতটুকু সে বলতে পারবে, কতটুকু বলতে পারবে না। সেইটার প্রয়োগ যদি না হয়, এটা বাড়তেই থাকবে। এখানে আমি ছোট্ট করে একটু বলতে পারি, সেটা হচ্ছে যে তুষার ভাই যে কথাটা বললেন যে এটা তো আজকের না, যে কারণে আমি আমার কথাটাই শুরু করেছিলাম যে আমার দাদি নানিরা বললে আমি মানতে পারতাম, আমার বাবা মা বললে আমি মানতে পারতাম, কিন্তু আমরা যখন বলি সেটা আমি মানতে পারি না। এখানে আমি একজন কমিউনিকেশন প্রফেশনাল হিসেবে এইটুকু বলতে পারি যে আচরণ পরিবর্তন কিন্তু একদিনের বিষয় নয়, দীর্ঘদিন ধরে এই চর্চা করতে করতে আচরণ পরিবর্তন করা যায়, এবং সেই একটা দীর্ঘ পরিশ্রমের ফলে কিন্তু আজকে আমরা মানে স্পেশাল চাইল্ড বলছি, আমরা সেই ধরনের ইনসেনসিটিভ ওয়ার্ডস ইউজ করছি না। সেই জায়গায় এসে যখন গণমাধ্যম হঠাৎ করে এরকম একটা কাজ করে, এটা কিন্তু পেছনে টেনে নিয়ে যায় আমাদেরকে। এখানেই শঙ্কাটা, এখানেই বারবার আমাদের যে আলোচনাটা আসছে যে আজকে আমি আপনি একটা মন্তব্য করলে তাও যা ক্ষমা করা চলে, গণমাধ্যম থেকে যখন এই জিনিসটা আসে সেটা গোটা সমাজকে পেছনের দিকে টেনে নিয়ে যায়। এই জন্যই আমরা এত বেশি শঙ্কিত, এত বেশি কনসার্ন যে আমাদের কোনো না কোনো ব্যবস্থা এখনই নিতে হবে, না হলে ডানিয়াপা যেটা বলছেন অনেক দেরি হয়ে যাবে, তখন আর আমাদের নিজেদেরকে শুধরানোর আর কোনো অবস্থাটা থাকবে না, সময়ও থাকবে না। আমার ভয়টা কি জানেন, যে আমি এই সমাজে আমি যদি আজকে মারা যাই, আমার ছেলেটার কি হবে? এই ইনসেনসিটিভ, অসংবেদনশীল, অসভ্য সমাজে আমি আমার ছেলেটাকে রেখে যাওয়ার মতো সাহস আমার নেই। প্রতিকারটা আজকে শুরু করতে হবে। জি, আমি একটু শেয়ার করি যে কথাটা ড্যানি বলেছেন, সেটা হচ্ছে যে প্রতিবন্ধী সুরক্ষা আইন 2013-37-4 ধারায় দেয়া আছে, কোনো ব্যক্তি পাঠ্যপুস্তক সহ যে কোনো প্রকাশনা এবং গণমাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিবন্ধী ব্যক্তি বা প্রতিবন্ধিতা সম্পর্কে নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর ধারণা প্রদান বা নেতিবাচক শব্দের ব্যবহার বা ব্যবহারের মাধ্যমে ব্যঙ্গ করিলে উহা এই আইনের অধীন অপরাধ হইবে এবং তিনি উক্ত অপরাধের জন্য অনধিক 3 বৎসরের কারাদণ্ড বা অনধিক 5 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। এইভাবে ধারাটি আছে। আমি ধারাটি যারা দর্শক আছে তাদের জন্য পড়ে শোনালাম। আমরা যেই কথাটা বলছিলাম বা যেই কথাটাতে আমরা যেতে চাচ্ছিলাম, আলোচনার মাধ্যমে এসছে যে একটি সামাজিক আন্দোলন দীর্ঘদিন যাবৎ চলছে এবং একটি দুটি ঘটনা যেগুলি অনেক বেশি প্রকাশিত হচ্ছে সেটা আমাদেরকে পিছনে টেনে নিয়ে যাচ্ছে, যেটা ত্রপা বললেন। তারপরেও এই সমাজে অনেক ভালো ভালো কাজ হচ্ছে, চেষ্টা করছেন, যেমন কিরকম সমাজ রেখে যাব সেটা নকিব ভাইরা অনেকদিন আগেই চেয়েছেন, শিশুদের জন্য একটি সমাজ কিরকম করতে চাই। নকিব ভাই আপনার কাছে আসবো, তার আগে আমি একটু ফাহমিদাকে অনুরোধ করব যে এই শিশুদেরকে নিয়ে, এই স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে ফাহমিদা খুব একটি অনুপ্রেরণামূলক গান করেছেন। ফাহমিদা, তার দুটি লাইনকে আমাদেরকে আপনি জানাতে পারেন কিনা, শোনাতে পারেন কিনা, কারণ গণমাধ্যমে কাজগুলো ঘটছে, আপনিও করেছেন, সেটা যদি অন্তত দুটো লাইন যদি আপনি আমাদেরকে হয় গেয়ে শোনান অথবা লাইন দুটো শোনান। আসলে এটা একটা বাবা মা
আজকে ড্যানি যেটা করছে এবং ড্যানির যে কর্মকাণ্ড এবং ওর যে মানে মানসিক শক্তি, আমি সেটার কথাই বলি যে ও যেটা বলছে যে শাস্তির ব্যবস্থাটা এখনই করতে হবে, কারণ যখনই ঘটনা ঘটে তখনই যদি না এগিয়ে যাওয়া যায় আসলে কোনো কিছু হয় না। তো সেই জায়গাটা যাই হোক, আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা প্রত্যেকে আসলে একটু একটু সচেষ্ট হতেই হবে। আর এই গানটা যেটা করেছিল একজন বাবা মা তাদের এই বিশেষ শিশুকে নিয়ে তাদের স্বপ্নের জায়গা, এবং তারাও কাজ করছে। তো এই গানটা লেখা হয়েছিল, আমি একটু শুধু শোনাচ্ছি। তুমি আলো ভেঙে বুকের খাঁচা মুরগির ভেতর দোলে ওঠে, কোথায় আমরা কাছে 10 মাস 10 আজকে উঠে সবকিছু ভুলেছি দেখে শোনা, তুই তো আমার সর্বসত্তা, তুই চোখের মনে ধরেছে সবই বৃথা, এই সত্য মানি তুই বুকে আচ্ছা মনে ওঠে কোথায় এরকম আর কি গানটা। হ্যাঁ, আসলে গানটি দর্শকরা শুনবেন, কারণ আমরা এখানে যেটা হয় যে নেটওয়ার্কের কারণে হয়তো ঠিক সেইভাবে শুনতে পারলাম না। এই গানটার জন্য আমি একটা কথা বলতে চাই, আমি সরি এখানে কেউ শুনতে পেলো কিনা আমি জানি না। আমার শুধু আমি যখন এই গানটা করতে যাই আমি তখন এই ড্যানির কথা থেকেও বলবো এবং সবার কথা থেকে, এবং যেটা তুষার ভাই খুব সুন্দর একটা কথা বলেছে যে শাস্তি দিয়ে আসলে হবে না, মানে প্রতি মুহূর্তে এটা মনিটরিং করতে হবে, এটা ছাড়া হবে না। এই গানের যে বাবা মায়ের জন্য আমার সবচেয়ে কষ্ট হচ্ছে, কারণ ওরা জানে ওদের মানসিক ডানাটা, শক্তির ডানাটা ভেঙে দেওয়া হয়েছে নাটকটার কারণে। আমি সেই বাবা মার জন্য বলতে চাই আপনারা কিন্তু দমে যাবেন না। আমার পক্ষ থেকে আমি এটুকু বলতে চাই আপনারা দমে যাবেন না, কারণ আমাদের যারা এসব কাজ করে তারাই আসলে প্রতিবন্ধী, তাদের সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, তাদের নির্লজ্জতা আমাদেরকে লজ্জা দেয়, আমরা লজ্জিত হতে চাই না। আমি সেই বাবা মাকে বলতে চাই আপনারা একদম গর্বের সাথে চলেন এবং কোনো কাউকে মানে তাকানোরই দরকার নাই কারো দিকে, আপনারা সাহসে চলেন। আমার এইটুকু আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী তাদের হয়ে যে এত বড় অন্যায় হয়ে গেল। ধন্যবাদ। ধন্যবাদ ফাহমিদা আপা। দাদা আপনি যদি 30 সেকেন্ড নেন, আমরা প্রায় শেষ সময় এসেছি, নকিব ভাইকেও ছাড়তে হবে, উনি একটা লাইভে থাকবেন। দাদা আমরা যেটা বললাম যে কিছু বাস্তব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যেটা আসলে সব সেন্সরশিপ নয়, আমি মনে করি সব চ্যানেলের প্রিভিউ কমিটি জোরালো করা উচিত, দায়িত্বশীলতার সঙ্গে শিল্পীদের আরো বেশি দায়িত্ববোধ হওয়া উচিত, সচেতন হওয়া উচিত, এবং অবশ্যই মিডিয়া ওয়াচের জন্য একটা কমিশন গঠন করা উচিত, এটাই আমি বলতে চাই। অনেক অনেক ধন্যবাদ। আমি একটা প্রশ্ন, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই মন্তব্য করেছেন, দর্শক আমরা আসলে নিতে পারছি না প্রশ্নগুলো, কারণ আমরা অনেকগুলো আলোচনা করছি। একটি প্রশ্ন নিব, অথবা প্রশ্নটা ড্যানি বা তুষার আপনারা নিতে পারেন যদি আপনারা মন্তব্য দেখতে পারেন, অথবা তুষার আপনি যদি আপনার মানে কি বলবো শেষ রিমার্কস রাখেন আজকের আয়োজনের। আমি নিজে একজন সন্তানের বাবা, আমার সন্তান সে বিশেষ শিশু, ফলে আমি প্রতিনিয়তই কিন্তু এই দুঃখটাকে উপলব্ধি করেছি এবং বহু জায়গাতে নানা ধরনের বিপরীত মুখী ব্যবহার, অন্যায় আচরণের মুখোমুখি হয়েছি। কোথাও আমি প্রতিবাদ করেছি, কোথাও আমি সহ্য করেছি, কোথাও আমি চুপ করে চলে আসতে বাধ্য হয়েছি। এটা আসলে আমাদের যার যার অবস্থান এবং সময়ের উপর নির্ভর করে। কিন্তু আমি এতটুকু শুধু বলবো যে এই বিষয়টি একদিনে সমাধান করা যাবে না, একটি জোরালো সংগঠন থাকা জরুরি। একজন বলেছেন
জোরালো সংগঠন থাকতে পারে, কিন্তু যেটি খুব জরুরি সেটি হচ্ছে যে সমাজের যারা অভিভাবক, সমাজকে যারা ইনফ্লুয়েন্স করেন, সমাজকে যারা নানাভাবে প্রভাবিত করেন, আমি বলবো যে তাদের কাছে আমাদের পৌঁছানোটা খুবই জরুরি এবং তাদেরকে এটা বোঝানো জরুরি এবং তাদের মাধ্যমে এই বিষয়টিকে জোরালোভাবে সামাজিকভাবে প্রযুক্ত করা জরুরি যে কোনো ধরনের এই ধরনের অন্যায় অসংবেদনশীল আচরণকে কঠোরভাবে দেখা হবে এবং এই বিষয়গুলিতে আমরা শুধু যে শাস্তি দিয়ে নয়, সামাজিকভাবে আমরা এই বিষয়গুলিকে প্রতিরোধ করব। যখনই আমরা সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে শুরু করব, তখনই দেখবেন যে যারা অসংবেদনশীল আচরণ করছেন তারাও সতর্ক হয়ে যাবেন এবং একটা গ্রহণযোগ্য পরিবেশ আমরা তৈরি করতে পারবো। আমি ড্যানির সাথে এই জায়গাতে খুবই একমত যে এই ধরনের শিশুদের যারা পিতামাতা আছেন তারা সারাক্ষণ চিন্তা করেন যে তিনি যদি না থাকেন তাহলে এই সন্তানদের কি হবে। আপনাদের মনে আছে কিনা জানি না, মাননীয় প্রধানমন্ত্রী একবার সংসদে বলেছিলেন যে এই ধরনের শিশুদের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে, কিন্তু আমরা কিন্তু সেই কাজটিকে এগিয়ে যেতে খুব একটা দেখছি না। রাষ্ট্র কিভাবে এই দায়িত্ব গ্রহণ করবে, রাষ্ট্র কি কি পদ্ধতির মাধ্যমে শিশুদেরকে দায়িত্ব নেবে, এই কাজগুলির জন্য আমার মনে হয় যে আমাদের জোরালো ভাবে ঝাঁপিয়ে পড়া উচিত এবং আমাদেরকে এই কথাগুলি যাতে বাস্তবে পরিণত হয় সেই জন্য আমাদের কাজ করা উচিত। একদিনে সমস্যার সমাধান হবে না, এটা আসলে সময় লাগবে। আমার এতটুকু একটা ব্যক্তিগত দুঃখের কথা বলি, আমার সন্তান একটা স্বাভাবিক বিদ্যালয়ে যেত, সেই বিদ্যালয়টি সব স্বাভাবিক শিশুদের সাথে, যারা প্রতিদিনকার সাধারণ শিশু তাদের সাথে এই শিশুদেরকে ভর্তি করত। সেই স্কুলের যারা ওই শিশুদের অভিভাবক তারা সকলে একটা সমিতি করে এসে চাপ দিলেন স্কুল থেকে যাতে এই শিশুদেরকে বের করে দেওয়া হয় এবং সেই স্কুল শেষ পর্যন্ত তার ব্যবসায়িক কারণে এবং টিকে থাকার স্বার্থে এই সকল শিশুদেরকে বের করে দিয়েছিল। তখন আমার বাচ্চার বয়স 4 বছরের একটু বেশি। এরপর কিন্তু বদলেছে, এরপর কিন্তু এই ড্যানি আজকে স্কুল করেছেন, এরকম কিন্তু অসংখ্য মানুষ স্কুল করেছে, কাজ করেছে, নানান জায়গাতে প্রতিষ্ঠান তৈরি হয়েছে, একদিনে কিন্তু বদলায় নাই, কিন্তু বদলেছে। আমরা যে প্রতিবাদ করেছি, আমি নিজে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবার আগে যারা প্রতিবাদ করেছেন তাদের মধ্যে একদিন ছিলাম, কিন্তু আমার কাছে এখনো মনে হয় যে সময় লাগবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি চেষ্টা করি, তাহলে এই পর্বত অপসারণ করা আমাদের জন্য খুব কঠিন কাজ নয়। ধন্যবাদ তুষার। ত্রোপা, আপনার ক্লোজিং রিমার্কস যদি পাই। আমার কাছে একটাই মনে হয় যে কিছু মানুষের অন্যায় দুঃসাহসের কাছে সৎ সাহসটা তো আর হারিয়ে যেতে পারে না বা হেরে যেতে পারে না। তো যারা বিশেষভাবে সক্ষম তাদের পিতামাতারা সেই সাহসটা নিয়ে এগিয়ে যাচ্ছেন, কিন্তু তারা একা পথ চলবেন যত সংগ্রাম করে, যত যুদ্ধ করে। তাদের এই যুদ্ধে যদি আমরা সঙ্গী না হই, তাহলে তাদেরকে সারা জীবন শুধু যুদ্ধই করে যেতে হবে, যুদ্ধ জয় হবে না। কাজেই আমার কাছে মনে হয় আমাদের সাহসটা দেখাতে হবে, সাহসটা রাখতে হবে, সামনে এগিয়ে আসতে হবে, যাতে করে কেউ এই দুঃসাহস দেখানোর সুযোগ আর না পায়। ধন্যবাদ ত্রোপা। ড্যানি, আপনার কাছ থেকে আমরা আপনার আজকের আয়োজনের শেষ কথাটা শুনতে চাই। একটু 30 সেকেন্ড সময় নিন আপনি। আমাদের জীবনটা তো আসলে মুনাফা নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য না। We are here to serve a bigger purpose. সমাজটাকে আমরা যদি নিজেরা ঠিক না করি, আমাদের বাচ্চারা নষ্ট হবে। একদিন এই যে সংবেদনহীনতা অথবা নৈতিকতার অভাব অথবা সততা নষ্ট করছে, আমাদের বাচ্চারা ওভাবেই তৈরি হবে, ওভাবেই আমাদের সামনে দাঁড়াবে। তখন আমাদের প্রতিবাদ করার জায়গাটাও থাকবে না, ওই শক্তি থাকবে না আমাদের। আমরা যাই কিছু করি, সমস্ত কিছুই দর্পণের মতো আমাদের সামনে আসবে। বাচ্চাদেরকে আমাদেরকে তৈরি করে যেতে হবে, সমাজটাকে আমাদেরকে পাল্টাতে হবে। আমাদের পেছনে যারা ছিল তারা করবে না, যারা সামনে আসবে তারা করবে না। ধন্যবাদ ড্যানি। প্রিয় দর্শক, আমরাও কিন্তু এই আয়োজনটি করেছি ডু নেশনের পক্ষ থেকে একটি মাত্র কারণেই, যে
চলুন ভাবনাটা আমরা বদলাই, আমাদেরকে ভাবনাটাকে বদল করতে হবে। আমি নকিব ভাইদের একটি গানের 4টি লাইন একটু বলি যে, বুকের মাঝে ভালোবাসা থাকবে জীবনময়, অন্তর্চক্ষু খোলা রাখি, সবই আমি দেখি, সাধিকার এই ভুবনে দেবে আমায় ফাঁকি, বুকের মাঝে ভালোবাসা থাকবে জীবনময়। আমাদের এই ভালোবাসাটা বুকের ভেতর যেন থাকে। আমাদের এই ভাবনাগুলোকে আমরা পাল্টাতে চাই। ডোনেশন মনে করে যে দেশের জন্য কিছু করুন, কারণ আমাদের এই সমাজটা আমাদেরকে গড়ে তুলতে হবে। নকিব ভাই, এই যে অনুভূতি নিয়ে আপনি গান করেছেন রেনেসার হয়ে, এছাড়াও আরো একটি গান রয়েছে, যেই গানটি আপনি বলেছিলেন যে আমরা, আপনাকে তখন আমি থামিয়েছি, যে আমরা কিরকম সমাজ রেখে যেতে চাই, আমরা এই যে আলোচনা করছি সবাই মিলে, আমরা কিরকম একটি সমাজের স্বপ্ন দেখি, আমরা আমাদের সন্তানদের জন্য আমরা কি ধরনের সমাজ তৈরির জন্য দাবি করছি, যে আলোচনাগুলো করলাম। আপনার সেই গানটি দিয়েই আজকের আমাদের আয়োজন শেষ করি। নকিব ভাই, আপনি যদি গানটি একটু আমাদেরকে শোনান। অনেক ধন্যবাদ ডোনেশনকে এবং সবাইকে, আজকে যারা উপস্থিত আছেন এবং যারা দর্শক শ্রোতা যারা দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। বিশেষ করে আমরা যারা এই সংগ্রামে আছি, সহযোদ্ধারা যারা আছে আমাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আশা করি এই সমাজকে আমাদের বদলাতে হবে, সমাজের ধারণাকে বদলাতে হবে, এই কুভাবনাটাকে আমাদেরকে বদলাতে হবে। আমরা বদলাবো ইনশাল্লাহ, আমরা সবাই মিলে বদলাবো। তো আমি যে গানটির কথা আপনি বলেছেন, এখন আমি আমাদের রেনেসার এই ব্যান্ডের গানটি লিখেছেন শহীদ মাহমুদ যোগী এবং সুর করেছেন শাহবাজ খান পিলু। এটা শিশুদের জন্য, আগামী প্রজন্মের জন্য আমরা এই একটা সমাজ ওদের জন্য রেখে যেতে চাই। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার ঘরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের আলোতে হেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে হেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু। অনেক ধন্যবাদ নকিব ভাই। প্রিয় দর্শক, আমরা এই শিশুদের জন্য একটি সাজানো বাগান রাখতে চাই। আপনাদের অনেক প্রশ্ন ছিল, আমাদের অনেক কথা বলার ছিল, কিন্তু আমরা 1 ঘন্টা 40 মিনিট পার করেছি। আজকে এই ভাবনাটা বদলাই আপনারা যারা অংশ নিলেন, সানজিদা রহমান ড্যানি, ত্রোপা মজুমদার, ডাক্তার আব্দুল নূর তুষার, রামেন্দ্র মজুমদার, নকিব খান, ফাহমিদা নবী, ডোনেশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা যে আমরা এই ভাবনা বদলের আলাপচারিতায় আপনাদেরকে আমাদের সঙ্গে পেলাম। নিশ্চয়ই ভাবনা বদলাই এই চিন্তা নিয়ে আরো অনেকে অনেক কথা বলবেন, কারণ আমরা ভাবনাটা বদলাতে চাই। প্রিয় দর্শক, সময় থাকলে আমরা আমাদের ভাবনাটা পাল্টাই, নিজেদের কাজের মাঝে সেটা প্রকাশ করি এবং সম্মিলিতভাবে একটা সুন্দর সমাজ আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য এবং আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের জন্য, সমাজের সবার জন্য তৈরি করার চেষ্টা করি। আমাদের নৈতিকতা জাগ্রত হোক, আমাদের বিবেক জাগ্রত হোক, আমরা দায়িত্ব নিয়ে নিজের জায়গা থেকে আমাদের দায়িত্ব পালন করে যাই। এটাই আজকে ভাবনাটা বদলায়ের অঙ্গীকার হোক। ভালো থাকবেন সবাই। এই করোনার সময় আপনারা মাস্ক পরবেন, হাত নিয়ম মাফিক পরিষ্কার করবেন, শারীরিক দূরত্ব বজায় রাখবেন এবং সুস্থ থাকবেন, কেননা একটি সুস্থ সমাজ গড়ার জন্য আপনাকে সুস্থ থাকতে হবে।
ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।